বাহিরে জোরে বাতাস বইছে, জানালাটা আটকে দাও। ওপাশ হতে সাড়া মিলল না। স্বাভাবিকভাবেই চমকালো ইরহাম। হৃদিতে এত দেরিতে সাড়া দেওয়ার মেয়ে নয়। তবে ডানে তাকালো সে, কোথায় হৃদি? শূন্যতার ডান পাশ। চোখ তুলে কক্ষের এধার ওধার তাকালো ইরহাম। মেয়েটির অনুপস্থিতি স্পষ্ট রূপে জানান দিচ্ছে চারপাশ। সর্বদা অল্প অগোছালো কক্ষটি এখন পরিপাটি। কোথাও কোনো অগোছালো ভাব নেই। আশপাশ শান্ত, নীরব। 4 রাত হলো মেয়েটি এখানে নেই। সেও কর্মব্যস্ত, নিজের মতো দিন কাটাচ্ছিল। খেয়াল করলেও অতটা পাত্তা দেয়নি। আজ এ মুহূর্তে বিষয়টি বড় বিষধর রূপে হৃদয়ে নাড়া দিল। মনে করিয়ে দিল মেয়েটি নেই। তোমার আচরণে দুঃখ পেয়ে সে চলে গেছে। তোমাকে তোমার মতো স্বাধীনতা দিয়ে সে আজ অন্যত্র। শান্তি এবার? না, শান্তি বোধহয় করছে না মানুষটি। বারবার তার অচঞ্চল দৃষ্টি নিবদ্ধ হচ্ছে ডান পাশের শূন্যস্থানে। এখানেই ঘুমাতো চ্যাটার বক্সটা। জেগে থাকলে বসে বসে মোবাইল চালাতো, টুকটাক টুকটাক করে ঘুরে বেড়াতো পুরো ঘর। কত কথা বলতো, আর এখন ভুতুরে নীরবতা চারিপাশে। একেলা সে, নেই অন্য কোনো কারোর উপস্থিতি। দীর্ঘশ্বাস বেরিয়ে এলো ওষ্ঠাধর হতে। ম্লান বদনে জোরপূর্বক ল্যাপটপে মনোনিবেশ করার প্রয়াস চালালো। আনমনে ভেবে উঠল, মেয়েটা এখন কোথায়? বিছানায় শায়িত রমণীর পানে তীক্ষ্ণ চাহনিতে তাকে ইনায়া শুকনো ঢোক গিলে হৃদি জিভ দিয়ে ওষ্ঠ সিক্ত করল। মৃদু স্বরে থেমে থেমে শুধালো, ইনু বেবি, কি হয়েছে? এমন খায়ালুমু লুক দিচ্ছ কেন? কি করেছি আমি? ইনায়া দুপা ফাঁক করে আসন আকারে বসল। কাটকাট স্বরে প্রশ্ন ছুড়ল, ভাইয়ের সঙ্গে ঝগড়া হয়েছে তাই না? আতকে ওঠার ভঙ্গিতে তরিত উঠে বসল হৃদি। আস্তাগফিরুল্লাহ, না না, ঝগড়ার আমি অসম্ভব। হোয়াট ঝগড়া? আমি ওসবের মধ্যে নেই। আমার মতো মিষ্টভাষী এক কন্যা আর যাই হোক ঝগড়া করতে পারে না, তাই নাকি? সদিগ্ন চোখে তাকে ইনায়া। হৃদি মুচকি হেসে ওর কপল টিপে দিল। জি হ্যাঁ, আমি ঝগড়া করতে জানি না। তাহলে তুমি আমার ঘরে কি করছো? পরপর 3 রাত তুমি এখানে, তোমার জামাই ওখানে, হচ্ছেটা কি? তোমরা যে কাপল, মাঝে মধ্যে আমি ভুলেই যাই। করব কি বলো? তোমাদের দেখলে না কাপল ভাইবস আসে না? কেমন কেমন লাগে? কেমন কেমন লাগে? চোখ মুখ কুঁচকে ফেলল হৃদি। তা নয় তো কি, নতুন নতুন বিয়ে হলে জামাই বউ নাকি কাঁঠালের আঠার মতো একে অপরের সাথে চিপকে থাকে। আর তোমাদের দেখো, বিয়ের 2 মাস খতম, অথচ আঠার আজও দেখলাম না। হৃদি দুষ্টু স্বরে বলে উঠল, ওলে বাবা, ইনুরানি কাপলদের নিয়ে কত কি জানে। আর দেরি করা উচিত হবে না। যথাসম্ভব শীঘ্রই সুপাত্রস্থ করতে হবে। ইনায়া মেকি বিরক্তি প্রকাশ করলো। ভাবি, কি যে বলো না, ছিলাম তোমাদের বিষয়ে, টেনে হিসড়ে চলে এলে আমার বিষয়ে। সশব্দে হেসে উঠল হৃদি। হাসতে হাসতে শয্যা গ্রহণ করল। ইনায়া এবার গাম্ভীর্যের সঙ্গে বলতে লাগলো, ভাইয়ের সঙ্গে কি হয়েছে ভাবি, যার জন্য তোমাদের এমন সাময়িক বিচ্ছেদ? আমি কারণটা জানতে চাইব না, সেটা তোমাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার। আমি শুধু বলবো, ভাইয়ার ওপর রাগ করো না। ভাইয়া হয়তো কথা কম বলে, তবে খারাপ মানুষ নয়। ওর মনটা খুব ফ্রেশ, খুব ভালো মনের একজন মানুষ আমার ভাইয়া। সবাই তাই বলে। তুমি ভাইয়ের ওপর রাগ করে থেকো না প্লিজ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অধরে মিথ্যে হাসির রেখা ফুটিয়ে তুলল হৃদি। ননদের হাত ধরে তাকে পাশে শুয়ে দিল। শুলো বা কাত হয়ে ইনায়ার পানে। আরে পাগলি, কী সব ভারী কি কথাবার্তা বলছো? অমন কিছুই হয়নি। আসলে হয়েছে কি, তোমার ভাইটা না বড় রসকসহীন, তাই দূরে থেকে তাকে রসকস শেখাচ্ছি, বুঝলে? আমাদের মধ্যে এমনিতেও আলোকে নো চিন্তা ডু ফুর্তি। কথাটা বিশ্বাসযোগ্য মনে হলো না ইনায়ার। তবু চুপ রইল সে। ভাবি বলতে চাইছে না যখন, থাক, জোর করার অধিকার তার নেই। সময় হলে না হয় ভাবি নিজেই বলবে। এমন ভেবে নীরব রইল ইনায়া। ওর থেকে আর কোনো জটিল প্রশ্ন না পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলল হৃদি। বাঁচা গেল। আর কিছু জিজ্ঞাসা করলে না জানি কি বলতে হবে। সে যে সত্যিটা প্রকাশ করতে অপারগ। ওসব একান্তই তাদের স্বামী স্ত্রীর ব্যক্তিগত ব্যাপার।
ঢাকঢোল পিটিয়ে সবাইকে বলার মতো নয়। স্বামী স্ত্রী, হাহ। শব্দ দুটো যেন তাকে বিদ্রুপ করে। কিসের স্বামী স্ত্রী তারা? নামমাত্র সম্পর্ক নয় কি? দিনমণির আলোয় আলোকিত ধরিত্রী। লিভিং রুমে টেবিলের উপর রাখা অফিস ব্যাগ, ব্যস্ত হাতে ল্যাপটপ এবং ফাইল ব্যাগে ঢুকে রাখছে হৃদি। পাশে দাঁড়িয়ে মালিহা, হাতে লাঞ্চ বক্স। এই নে, দাও। হাত বাড়িয়ে লাঞ্চ বক্সটি নিল হৃদি, রাখল ব্যাগের ভেতর। অতপর চেন আটকে দিল। তন্মধ্যে সেথায় উপস্থিত হলেন এজাজ সাহেব। হৃদি ব্যাগটি বাড়িয়ে দিল। পাপা, এই যে। উনি কিছু না বলে ব্যাগটি হাতে নিলেন। সে মুহূর্তে দোতলার রেলিং ঘেঁষে দাঁড়ালো ইরহাম। কানে এয়ারপড, পরনে ঘরের পোশাক। ফোনালাপে লিপ্ত থাকলেও তার দৃষ্টি নিবদ্ধ লিভিং রুমে, অর্ধাঙ্গীর পানে। মেয়েটির পেছানাংশের দেখা মিলছে, চেহারা ওদিক ঘুরিয়ে রাখা। বাবাকে বিদায় জানাচ্ছে। অবচেতন মনে মানুষটি খুব করে চাইছে একটুখানি এদিক ফিরুক মেয়েটা, দেখা মিলুক তার মায়াবী মুখখানির, শান্ত হোক এ উচ্চাটন মন। তবে সে আশায় সেগুড়ে বালি কতটা সময় দাঁড়িয়েছিল ইরহাম। ফোনের অপর প্রান্তে থাকা মানুষটিকে বারবার বিড়ম্বনায় ফেলেছে কথার জবাব না দিয়ে। তবু আশা পূরণ হলো না। মালিহার সঙ্গে লিভিং রুম ত্যাগ করল হৃদি। দেখা মিলল না কাঙ্ক্ষিত চেহারার। অবর্ণনীয় হতাশা ঘিরে ফেলল আষ্টেপৃষ্ঠে। কান হতে এয়ারপড খুলে গটাগট পায়ে কক্ষের দিকে অগ্রসর হলো মানুষটি। নিত্যদিনের ন্যায় ব্যস্ত এক সকাল। ননদ ভাবি যুগল একসাথে রেডি হচ্ছে। একজন যাবে ভার্সিটি, আর একজন কোচিং সেন্টারে। সমতল আরশির সম্মুখে ভিড় লেগে গেল। দুষ্টুমি করে একে অপরকে ঠেলাঠেলি করছে ইনায়া, হৃদি। শেষমেশ হার মানতে বাধ্য হলো ইনায়া। হৃদি বিজয়ের হাসি উপহার দিয়ে তৈরি হয়ে নিল। হিজাবে পিন গেথে শেষবারের মতো আয়নায় নিজেকে দেখে নিল ইনায়া। হৃদি মুগ্ধ নয়নে অবলোকন করল ননদকে। হিজাব পরিহিতা মেয়েটিকে কি মিষ্টি লাগছে, স্নিগ্ধ পবিত্র লাগছে। আর সে আয়নায় দেখল নিজেকে। হৃদি, তার মাথায় ওড়না অবধি নেই, অনাবৃত কেশ। সে একজন মুসলিম রমণী। তার পোশাক কি আদৌ এমন হওয়া উচিত? ভাবনাটা মস্তিষ্কে নাড়া দিল। ভাবনায় মশগুল মেয়েটি ধীর পায়ে ইনায়ার সঙ্গে কক্ষ থেকে বেরিয়ে এলো। ফুপি আর কত, মেরে ফেলবে নাকি? মারবো ধরে এক। কি সব বাজে বকছিস? নুডলস খেয়ে কেউ মারা গিয়েছে এমনটা আজ অব্দি শুনেছিস? মালিহার কথা শুনে নিঃশব্দে হাসল বিপরীত দিকের সোফায় বসে থাকা রাহিত। নুডলস খেয়ে মারা যায়নি বটে, কিন্তু অতিভোজে নিশ্চয়ই মরে। অতিভোজ কিসের? এতটুকু একটু নুডলস দিয়েছি, চুপচাপ খেয়ে নে, না হলে পিটুনি খাবি। হেসে রাহিত বলল, তোমার রাহি এখন আর ছোট নয় ফুপি, মাস্টার্সের স্টুডেন্ট। এত বড় ছেলেকে পিটুনি দেবে? দরকার পড়লে দেব, এখন চুপচাপ খাতো। খাওয়ার সময় এত কথা বলতে নেই। জো হুকুম ফুপু আম্মা। নুডলস খেতে লাগলো রাহিত। তখনই সিঁড়ি বেয়ে নেমে এলো হৃদি, ইনায়া, যুগল। হৃদি আজ্ঞাল হেসে সালাম দিল। আসসালামু আলাইকুম ভাইয়া, কখন এলেন? রাহিত ওদের দিকে তাকে মিষ্টি হাসি উপহার দিল। নুডলস সমাপ্ত করে বাটি রেখে উঠে দাঁড়ালো। ওয়ালাইকুম সালাম। এই তো ভাবিজান, কিছুক্ষণ আগে এলাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন তো? শুধালো হৃদি। একদম। মিষ্টি হাসি উপহার দিয়ে রাহিত তাকালো ইনায়ের দিকে। কিরে ইনু, বড়দের সালাম দিতে হয় জানিস না? দে সালাম। ইনায়া মৃদু স্বরে সালাম দিল। ওয়ালাইকুম সালাম বড় করে জবাব দিল রাহিত। অতপর তাকালো মালিহার দিকে। ফুপি, আমি তাহলে আজ আসছি। সে কি রে, দুপুরে খেয়ে যাবি না? না গো, আরেকদিন। আজ ওদিকে একটা কাজ আছে, তাই দেখা করতে চলে এলাম। অন্য একদিন ঠিক আসবো। সেদিন আদৌ আসবে তো? রাহিত মুস্কি হেসে মালিহাকে আলিঙ্গন করলো। আশ্বস্ত করতে বললে, ইনশাল্লাহ সময় করে একদিন আসবো ফুপি, মন খারাপ করো না। মালিয়া ওর ললাটে স্নেহের চুম্বন এঁকে দিল। রাহিত এবার ভাবিও কাজিনের দিকে তাকে বলল, তোমরা বের হচ্ছ তাই না? চলো, আমি তোমাদেরকে ড্রপ করে দিচ্ছি। হৃদি কিছু বলতে উদ্যত হলো। ঠিক তখনই শ্রবণ ইন্দ্রিয়ে পৌঁছালো ভরাট কণ্ঠস্বর, নো নিড, তুই যেতে পারিস, ওদের বাড়ির গাড়ি পৌঁছে দেবে। সকালে তাকালো পিছু ঘুরে চৌধুরী সাহেব দাঁড়িয়ে, পরনে বাহিরের পোশাক, পরিপাটি রূপে হাজির। হৃদি তৎক্ষণাৎ দৃষ্টি সরিয়ে নিল।
স্বামীর কথায় বিরোধিতা পোষণ করে রাহিতকে বলল, ঠিক আছে ভাইয়া, এত করে বলছেন যখন চলুন যাওয়া যাক, ইনু এসো বলে রিদি বাড়ি হতে বেরিয়ে গেল। রাহিত লক্ষ্য করল ভাইয়ের মার মুখী অবতর, শুকনো ঢোক গিলল সে। ইরহাম ছোট ছোট কদম ফেলে এগিয়ে এলো, দাঁড়ালো একদম মুখোমুখি, নয়নে নয়ন স্থির রেখে রাশভারী কণ্ঠে শুধালো, ভাবি বোনকে বাইরে ড্রপ করার প্ল্যান করছিস? তৎক্ষণাৎ নেতিবাচক মাথা নাড়ল রাহিত, না না, বাহিরে উবার দাঁড়ানো, ভেবেছিলাম ওতে করেই। ওভার থিঙ্কিং বন্ধ কর, ওরা বাড়ির গাড়িতেই যাচ্ছে, ইটস ফাইনাল, ওকে? নভনীল চক্ষু জোড়ায় নৈশ শব্দ শাসনে অন্তরাত্মা কেঁপে উঠল ধক করে। দ্রুত মাথা নাড়িয়ে সম্মতি জানালো রাহিত, ঠিক আছে ফুপি, আমি তাহলে আসি, আসসালামু আলাইকুম। এক প্রকার ছুটে পলায়ন করল রাহিত। ওর গমন পথে অদ্ভুত চাহনিতে তাকিয়ে মালিহা এবং ইনায়া ইরহামের অধরে দুর্বদ্ধ রেখা ফুটে। তমসে আচ্ছাদিত চারিপাশ, কাঠের এক চেয়ারে বসে স্বাস্থ্যবান পুরুষ, পরনে ছন্নছাড়া অগোছালো পোশাক, মুখে অল্প স্বল্প মেস্তার দাগ, মাথার ওপর টিমটিম করে জ্বলছে হলুদ বাল্ব। আশেপাশের অবস্থা দেখে উপলব্ধি করা যাচ্ছে এটি একটি গুদাম ঘর। দুপাশে সারি সারি তাকে কার্টুন বদ্ধ মালামাল, মধ্যখানে বসে সে পুরুষ তর্জনী ও মধ্যমার ফাঁকে গুজে সিগারেট। একটু পরপর ঠোঁটের ফাঁকে ধরছে এবং রিং আকারে ধোয়া ছাড়ছে বাতাসে। মানুষটির বিপরীত দিকে দাঁড়িয়ে তিনজন, অল্প বয়সী তিন তরুণ, দুপক্ষের মধ্যে বাধাস্বরূপ এক টেবিল। সে টেবিলের ওপর 3 বান্ডিল চকচকে 500 টাকা রাখল মানুষটি। গুরুগম্ভীর স্বরে আদেশ প্রদান করল, কথা মতো কাম করলে লাভই লাভ, নইলে। ইশারাটুকি বুঝে গেল তিনজন। লোভী চোখে তাকে রইল টাকার বান্ডিলে। মানুষটির ইশারা পাওয়া মাত্রই এক একজন এক এক বান্ডিল লুফে নিল। উচ্ছ্বসিত হলো তাদের বদন। লোকটির ইশারা পেয়ে 3 লোভী তরুণ সেথা হতে প্রস্থান করল। লোকটা ওষ্ঠাধর ফাঁক করে বাতাসে ধোঁয়া নির্গত করে আওড়ালো, অর্থলোভ সত্যি এক বিষধর অস্ত্র। দিবাবসুর দীপ্তিতে উজ্জ্বল বসুধা, রাস্তার দুধারে মাথার উপরিভাগে শোভা মিলছে অগণিত নির্বাচনী পোস্টারের। মনোনীত প্রার্থীদের পোস্টার দৃশ্যমান অলিগলি সর্বত্র। তেমনই এক সংকীর্ণ সড়ক ধরে এগিয়ে চলছে ইরহাম চৌধুরী। পিছু পিছু তার দলীয় নেতাকর্মীরা। পাড়ামহল্লায় বইছে প্রচার প্রচারণার উত্তাল ঢেউ। মিছিল আকারে এগিয়ে চলেছে তারা। উচ্চস্বরে প্রতিধ্বনিত হচ্ছে নির্বাচনী জয়গান। বাড়ি বাড়ি গিয়ে প্রচারপত্র বিলি করছে ইরহাম, কুশলাদি বিনিময় করছে সাধারণ জনগণের সাথে। পথ চলতে চলতে তারা এক বিধ্বস্ত সড়কে উপস্থিত হলো। রাস্তার জরাকীর্ণ অবস্থা এবং জনদুর্ভোগ ঠিক লক্ষ্য করল সে। আস্তে করে পাশে থাকা বিশ্বস্ত সহচর সাহিলকে কিছু বলল। মাথা নাড়ল সাহিল। চিন্তিত ভঙ্গিমায় এগিয়ে গেল ইরহাম। পথচারীদের হাতে দোকানে দোকানে লিফলেট বিতরণ করতে লাগল। উষ্ণ আলিঙ্গনে আবদ্ধ হলো কিছু মানুষ। তরুণরাও চোখের সামনে তাদের আইডলকে দেখে আপ্লুত হয়ে এগিয়ে এলো, করল আলিঙ্গন। তাদের পিঠে হাত বুলিয়ে কিছু উপদেশমূলক বাক্য বিনিময় করল ইরহাম। মাইকিংয়ের মাধ্যমে দলীয় কর্মীরা জনগণকে অবহিত করতে লাগল মনোনীত প্রার্থী ইরহাম চৌধুরীর আগমনী খবর। অব্যাহত রইল প্রচার অভিযান। ইউনিভার্সিটি চত্বর কংক্রিটের আসনে বসে রিদি, আফরিন, দিয়া এবং নাদিরা। নাদিরার হাতে মোবাইল, চকচক করছে আঁখি যুগল। দোস্ত দেখ দুলাভাই, মাশাআল্লাহ, কি লাগতাছে ওনারে, পুরাই আগুন, দেখ দেখ। নাদিরার কথায় বশীকরণ হয়ে মোবাইলে ডুবে দিল আফরিন। দিয়া, তবে ওদের মধ্যখান থাকার রিদি সম্পূর্ণ নির্বিকার। দেখবে না ওই নিষ্ঠুর মানবের মুখখানি, উফ ভাইয়াকে যেন লাগছে না। ঘেমে নেমে একাকার অবস্থা, তারপর কি হটনেস হায়। ক্রাশিত বান্ধবী দিয়া। নাদিরা সহমত পোষণ করে গদগদ কণ্ঠে বলল, সাদা পাঞ্জাবিতে ওনায় পুরো জোশ লাগে, মনে হয় সাদা রংটা শুধুমাত্র ওনার জন্য বানানো। উফ, কিলার লুক। এতক্ষণ নির্লিপ্ততা ধরে রাখলেও আর পারা গেল না। ত্বরিত প্রতিক্রিয়া ব্যক্ত করল রিদি। সৌমেরে নাদিয়ার হাত থেকে মোবাইল কেড়ে নিল। এলোমেলো আঙুল চালনা করে বন্ধ করল নির্বাচনী প্রচারণার ভিডিও। তেতে স্বরে বলল,
লুচির দল, তোমাদের লজ্জা করে না বান্ধবীর সামনে তারই বরকে নিয়ে হটিনটি কমেন্ট করতে? লজ্জা শরম বাজারে বেচে দিয়েছিস নাকি? আফরিন দুষ্টু হেসে বলে উঠল, বাহ, বান্ধবী ললিতা দেখি ভেরি জেলাস। খেপে গেল রিদি, ওর দিকে তাকে বলে, একদম ললিমলি বলবি না আফু। তুই কোথায় এদের নিষেধ করবি তা না, নিজে যোগ দিয়েছে, হাট। ডান কাঁধে ব্যাগ জড়িয়ে উঠে দাঁড়ালো রিদি। গটাগট কদম ফেলে সামান্য অগ্রসর হলো, ফিরে এলো আবার। নাদিরার হাতে তার মোবাইল ফেরত দিয়ে পুনরায় বড় বড় কদম ফেলে প্রস্থান করলো। পেছনে সশব্দে হেসে উঠল তিন বান্ধবী, সমস্বরে সুরে সুরে গাইতে লাগলো, পরাণ যায় জলিয়ারে। হাইফাইভ করলো তিনজনে, অধরে লেপটে দুষ্টু হাসির রেখা। বান্ধবীদের গালবন্ধ করতে করতে ভার্সিটির নীরব শুনশান পথ ধরে হেঁটে চলেছে রিদি। অনবরত বিড়বিড় করে চলেছে, কত বড় দুঃসাহস। তার সুদর্শন বরের দিকে কুনজর দেয়, তার সামনেই উল্টাপাল্টা কমেন্টস পাস করে। সব কয়টা বেশরম হয়ে যাচ্ছে, কথায় কথায় ক্রাশ খায়। এসব খাওয়া ভালো নাকি? স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। এলোমেলো ভাবনায় মশগুল মেয়েটি হঠাৎ সম্বিত ফিরে পেল। শ্রবণ ইন্দ্রিয়ে পৌঁছালো সূক্ষ্ম শব্দ। সজাগ হলো কান ও মস্তিষ্ক উভয়ই। সতর্ক ভঙ্গিতে নয়নতারা বুলাতে লাগলো আশেপাশে। কোথাও কেউ নেই, তবে সে শব্দ। স্লথ গতিতে হাঁটতে হাঁটতে শব্দের উৎস অনুসরণ করতে লাগলো হৃদি। উৎকণ্ঠিত হয়ে উঠল হৃদয়। সরু শ্বেত জলের রেখা ফুটে উঠল ললাট কার্নিশে। কাঁধে থাকা ব্যাগটি শক্ত করে চেপে ধরল। নিঃশব্দ পদচারণায় এগিয়ে গেল শব্দর উৎসে। দাঁড়ালো এক ঝোপ সংলগ্ন, শুকনো ঢোক গিলে নিল। চোয়াল বেয়ে গড়িয়ে পড়ল শ্বেত জল। মেয়েটি আস্তে ধীরে কম্পিত হাত রাখল ঝোপে, মন্থর গতিতে সরিয়ে দিল ঝোপের একাংশ। হলো হতভম্ব, এসব কি? দুজন তরুণ দাঁড়িয়ে আলাপচারিতায় লিপ্ত, নিজেদের মধ্যে বিনিময় করছে কিছু। এক কিনারে থাকায় তার চক্ষু তারায় দৃশ্যমান হলো না। কৌতূহল আরো বৃদ্ধি পেল। মনোযোগী দৃষ্টিতে দেখতে লাগলো হৃদি। এখানে এসব কি হচ্ছে? শুনশান স্থানে থার্ড ইয়ারের সজীব ভাইয়া আর অচেনা এক ব্যক্তি। কে এই ব্যক্তি? ভার্সিটিতে তার আগমনের মূল হেতু কি? বোধগম্য হচ্ছে না। খানিক বাদে বিদায় নিল অজ্ঞাত ব্যক্তিটি। সজীব হাতে থাকা জিনিসটি তৎক্ষণাৎ জিন্সের পকেটে পুরে নিল। আশেপাশে সতর্ক দৃষ্টি বুলিয়ে প্রস্থান করল শ্বেতা হতে। হৃদি আর পিছু নিল না, মগ্ন হলো গভীর ভাবনায়। অতপর ভাবনায় মগ্ন মেয়েটি ধীর পায়ে শ্বেতা হতে সরে গেল। হাঁটতে লাগলো ভাবনায় ডুবে। আধারে নিমজ্জিত বসুন্ধরা, নৈশভোজের জন্য উপস্থিত পরিবারের সদস্যরা। হৃদি বসল ইনায়ার পাশে, মিষ্টি হাসি উপহার দিয়ে উল্টে রাখা প্লেট সোজা করল। শূন্য গ্লাস পূর্ণ করল পানিতে। সহসা দৃষ্টি নিবদ্ধ হলো একান্ত জানে। ঘরোয়া পোশাক পরিহিত মানুষটি মোবাইল স্ক্রল করতে করতে আসছে। আস্তে করে দৃষ্টি সরিয়ে নিল হৃদি। প্লেটে ভাত নিতে লাগলো। ওর বিপরীত দিকের চেয়ারে বসল মেয়েটি। মোবাইল পকেটে রেখে দিল। অর্ধাঙ্গীর পানে দৃষ্টি নিবদ্ধ রেখে সোজা করল প্লেট। হৃদি উপলব্ধি করতে পারছে নভনীল চক্ষু জোড়া ওর ওপর নিবদ্ধ। এহেন কাণ্ডে মৃদু অস্বস্তি হচ্ছে বোধ হয়। বরফের ন্যায় জমে যাচ্ছে তার। দ্রুততার সহিত প্লেটে খাবার তুলে নিল মেয়েটা। ওর দৃষ্টি আকর্ষণ করতে ইরহাম বলে উঠল, সবজির বোলটা দাও। থমকে গেল হৃদি। অবনত মস্তকে ভাবতে লাগলো, কথাটি সত্যি তাকেই বলা? পুনরায় শুনতে পেল, নিশ্চিত হলো। কি হলো, দাও। হৃদি আর চোখে তাকালো। সবজির বোল তার সন্নিকটে, দিতেই হবে। আহা, তা আর হলো না। ইনায়া নিজে বোলটা ভাইয়ের কাছে এগিয়ে দিল। অসন্তোষ প্রকাশ পেল গম্ভীর বদনে। প্লেটে সবজি নিয়ে ভোজন আরম্ভ করল ইরহাম। নীরবতায় আচ্ছাদিত ডাইনিং এরিয়া। সকলে চুপচাপ খেতে লিপ্ত। মানুষটি আর চোখে কয়েকবার তাকালো সহধর্মিনীর পানে। একটুখানি চক্ষু আলাপন, নয়নে নয়ন মিলিত হবার বাসনা জাগল মনে। তবে তা পূরণ আর হলো না। অবনত মস্তকে আহার সমাপ্ত করে উঠে দাঁড়ালো হৃদি। বেশ দ্রুতই খেলো বোধ হয়। এটো হাতে শ্বেতা হতে প্রস্থান করল। অগ্রসর হলো বেসিনের নিকটে। এক প্রকার পালায়ন করলো যেন। বিষয়টি অনুধাবন হতে চল শক্ত হলে ইরহামের দৃষ্টি নত করে আহারে জোরপূর্বক মনোনিবেশ করল সে। গোটা বিষয়টি ধরা পড়ল এক বিচক্ষণ চোখে। তমস্র রজনী, আকাশের বুকে শোভা পাচ্ছে শীতাংশু।
উন্মুক্ত ব্যালকনিতে দাঁড়িয়ে হৃদি ঝিরিঝিরি হাওয়া ছুঁয়ে যাচ্ছে নৃত্যরত কৃষ্ণবর্ণ কেশ দৃষ্টি নিবদ্ধ আকাশের বুকে শীতাংশুতে উপভোগ করে চলেছে রাতের সৌন্দর্য। প্রসন্ন হচ্ছে চিত্ত। সহসা তার ধ্যান ভঙ্গ হলো গোলাকার ক্ষুদ্র টেবিলের ওপর রাখা মোবাইলের নোটিফিকেশনের ধ্বনি মিশ্রিত হলো। পিছু ঘুরে তাকালো সে, হাতে নিল মোবাইল, খুদে বার্তা ওপেন করতে দেখা মিলল, কথা আছে রুমে এসো। ভুরু যুগল প্রথমে মৃদু কুঞ্চিত হলেও স্থায়ী হলো না, ললাটের ভাঁজ মিলিয়ে গেল। ডিসপ্লে অফ করে কক্ষে প্রবেশ করল হৃদি। বিছানায় আয়েশ করে বসে ইনায়া ওকে দেখে হাসি মুখে বলল, ভাবি এসো, রণবীর কাপুরের জোশ একটা মুভি হচ্ছে। একবার হেসে ননদের পাশে বসলো হৃদি। দুজনে বেডের হেডবোর্ডে হেলান দিয়ে বসে। মুভি দেখতে দেখতে হৃদি অনুভব করলো আরেকটি খুদে বার্তা এসেছে। ভ্রুক্ষেপ করল না মেয়েটি, ননদের সঙ্গে উপভোগ করতে লাগলো রণবীর কাপুরের অভিনীত মুভি। অন্ধকারাচ্ছন্ন কক্ষটি, টেবিলের উপর রাখা ল্যাপটপ, যার আলোতে উজ্জ্বল আজগর সাহেবের মুখখানা। গম্ভীর মনোযোগের সহিত চেটিংয়ে লিপ্ত উনি। ও পাশে থাকা ব্যক্তিকে উনি পরপর 3টি নাকের ইমোজি পাঠালেন। সে ব্যক্তি পাঠালো 5টি নাকের ইমোজি এবং 111। উনি নিশ্চিত বদনে কিছু ভাবলেন, অতঃপর লিখলেন 4টি নাকের ইমোজি এবং 80। কিছুক্ষণ মতবিরোধ চলল দুপক্ষের মধ্যে। অতঃপর ওপাশ হতে এলো ডান লেখা সম্মিলিত ইমোজি। আসগর সাহেবের অধরে ফুটে উঠল তৃপ্তিময় বক্ররেখা। উচ্ছ্বসিত বদনে ল্যাপটপে শাটার অফ করলেন উনি। দেহ এলিয়ে দিলেন চেয়ারে। নিমিলিত হলো ওনার আঁখি যুগল, অধরে কুটিল রেখার অস্তিত্ব। দিনমণির কিরণে আলোকিত বসুন্ধরা। ব্যালকনির মেঝেতে বসে হৃদি, পেছনে বেতের সিঙ্গেল সোফায় রাজেদা খানম। উনি পান চিবোতে চিবোতে নাত বউয়ের চুলে তেল মেখে দিচ্ছেন। সেমরি, চুলের যত্ন না করতে করতে চুলের কি অবস্থা করছস? একেরে ফুলঝাড়ু বানাইয়া হইলাইছস, এইটা চুল? হৃদি তড়িৎ প্রতিবাদ জানালো, দাদি আমার চুলের অবস্থা অতটাও খারাপ না যে ঝাড়ুর সঙ্গে তুলনা দিবে। অনেকের চুলের অবস্থা এর চেয়েও নাজুক। আমার তো সেই তুলনায় বেটারই আছে। মানুষের কথা স্যার, নিজেরটা ভাব। আল্লাহ কি সুন্দর চুল দিছে, কই যত্নত্নি করবি? হ্যাঁ না খালি আকাম। অহন্থে নিয়ম কইরা চুলে তেল দিবি কইয়া রাখলাম। আচ্ছা। হৃদি নিরস বদনে এ সম্মতি জানালো। তেল দেয়া তোর মোটে পছন্দ নয়, চুলে কি এক তেল চিটচিটে অবস্থা হয়ে যায়। ইস, বুঝলি বইন, কোনো কিছুই অযত্ন করা উচিত না। হ্যাঁ, চুল হোক কিংবা স্বামী, অযত্ন করলে নিজেরই ক্ষতি হয়। চুল পইরা নইরা হবি। আর রইল স্বামীর কথা, হে থাকতো স্বামীর আদর্শ কপালে জুটত না, বুঝলি? বেশ চমকালো হৃদি। দাদি এসব কি বলছে? তবে কি সে কিছু টের পেয়েছে? এর জন্য এমন কথা বলছে? সর্বনাশ, দাদি জানলো কি করে? সে তো বিষয়টি গোপন করার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে গেছে। তবে মেয়েটির ভাবনায় ছেদ পড়ল দাদির কথায়। রাজেদা খানম বললেন, স্বামীরে শাড়ির আঁচলে বাঁধিয়ে রাখতে হয়, বুঝলি বোন? একবার হাত ফসকাইয়া গেলে বিলাপ করা ছাড়া উপায় নেই। হৃদি অবাক নেত্রে তাকিয়ে দাদির পানে। রাজেদা খানম ওর কেশের ভাঁজে আঙ্গুল চালনা করতে করতে বললেন, স্বামী হইল সবথেকে কাছের জন, হেরে আগলাইয়া রাখতে হয়, বুঝছি তো? বেড়া মানুষের মন একবার বাইরে চকচকা ঘ্রাণ পাইলে ঘরে আর মন টিকত না। এই লাইগা সাবধান, সময় থাকতে আসলে বান্ধিয়া রাখ, ফসকায় না যায়। যে মাইয়ার স্বামী থাইকাও নাই, হের দুঃখের শেষ নাই, পুরো জীবনটাই বেদনার। দীর্ঘশ্বাস ফেললেন রাজেদা খানম। হৃদি সবটুকু শুনল, গেঁথে নিল মস্তিষ্কে। আনমনে ভাবতে লাগলো কত কি, এখন তার কি করণীয়। নিশুতি রাত, ডাইনিংয়ে বসে ইরহাম করছে পানি পান, ওষ্ঠাধর ঠেকে গ্লাসে, কিন্তু মনোযোগ নিবদ্ধ অন্যত্র। মস্তিষ্কে হানা দিচ্ছে বিবাহ পরবর্তী তাইফ এবং রাহিদের কিছু সাবধান বাণী। মামাতো ভাই রাহিদ সেদিন বলেছিল, ভাই এত সুন্দর বউ পেয়েছ, এখন একটু ভাবস দেখানো ছাড়ো, সুন্দরী বউ আদরের সঙ্গে ভরিয়ে রাখো, বুঝলে? তাইফ অসন্তুষ্ট কণ্ঠে বলে উঠেছিল, বেটা এখন তো একটু রোমান্টিক হওয়া, নইলে দেখা যাবে নতুন বউ 2 দিন পর
নারী অধিকার কমিশনে অভিযোগ করছে, কিংবা নতুন বউ পাখি ফুরুত উড় গায়া দুহাতে উড়ে যাওয়ার ভঙ্গিমা করে দেখিয়েছিল রাহিত, ও দেখে খ্যাক খ্যাক করে হেসেছিল তাইব। বিয়ের রাতের সেই সাবধানী বাণী স্মরণে আসতেই চৌধুরী সাহেব কি একটু হলেও ভীতু হলো না? আসলেই তো পাখি এখন উড়াল দেবার পথে, আপাতত ঘর থেকে বেরিয়েছে। বাড়ি থেকে বেরোতে কতদিন, যে কোনো মুহূর্তে অপ্রত্যাশিত ভয়ঙ্কর অঘটন ঘটে যেতে পারে। টেবিলে গ্লাস রাখলো ইরহাম, দু হাতের কুনুই ঠেকল টেবিলে, দু হাতের আঙুল একত্রিত হয়ে মোসার ন্যায় আকার ধারণ করল। সেটায় থুতনি ঠেকিয়ে অসীম ভাবনায় মশগুল হলো চৌধুরী সাহেব। রিদি শেখ দেখতে নিঃসন্দেহে মাশাআল্লাহ, পড়ালেখা চলে কোনো রকম, চলন বলন আকর্ষণীয়, যে কোনো পুরুষের হৃদয়ে ঝড় তোলার মতো। সে মেয়েটি দিনের পর দিন স্বামী হতে দূরে, এক প্রকার অবহেলিত। ওপরওয়ালা না করুক শয়তানের প্ররোচনায় বিপদগামী হতে কতক্ষণ। এই তো 3 দিন আগের কথা, জরুরি কাজে রিদির ভার্সিটির পথে গিয়েছিল ইরহাম। সচক্ষে দেখেছে কিভাবে তার বউ পাখি পথের ধারে ছেলে বন্ধুদের সঙ্গে আড্ডা খুনসুটিতে মত্ত ছিল। স্বামীর থেকে অবহেলা পেয়ে পেয়ে মেয়েটি যদি অন্য পুরুষে মজে যায় তখন কি হবে? বিষয়টি ভাবতেই কুঞ্চিত হলো ভুরু যুগল, শক্ত হলো চোয়াল। হ্যাঁ, মেয়েটি হয়তো তার অবচেতন মনে অঙ্কিত রমণীর মতো নয়, ভিন্ন স্বভাবের, তবে সে চাইলে কি মনের মতো গড়ে নিতে পারবে না? অবশ্যই পারবে। সে দেখেছে তো রিদি কেমন কুইক লার্নার, অল্পতে নতুন কিছু আয়ত্ত করতে পারে। সেখানে ইরহামের তো সুবিধাই হলো, নিজের মন মতো গড়ে নিতে পারবে সহধর্মীকে। বলা চলে রিদি মেয়েটা একদলা মাটির ন্যায়, তাকে ইচ্ছে মতো গরম দেয়া মোটেও দুষ্কর নয়, সহজসাধ্য। এলোমেলো ভাবনায় লিপ্ত ইরহাম তার পৌরুষত্ব সত্তা অনবরত সাবধান করে দিচ্ছে। হৃদয়ে অনুভূত হচ্ছে উত্তাল তোলপাড়, ভুল হয়ে যাবে। রিদি তার জীবন থেকে হারালে মস্ত বড় ভুল হয়ে যাবে। এক জীবনে সে মেয়েটির অনুপস্থিতি কি কভু মেটানো যাবে? অপরাহ্ন প্রহর, পকিমনকে কোলে নিয়ে করিডোর ধরে হেঁটে চলেছে রিদি। হাসি মুখে দুষ্টুমি করে এটো সেটা বলছে, বিনিময়ে পকিও ম্যাও করে উঠছে। তাতে প্রসারিত হচ্ছে রিদির অধর। সহসা মেয়েটি থমকে গেল। সম্মুখে দণ্ডায়মান মানুষটির উপস্থিতি তাকে বাধ্য করলো দাঁড়িয়ে পড়তে। মেয়েটির চোখ তুলে তাকালো না, দাঁড়িয়ে রইল অবনত মস্তিষ্কে কিছু বলল না অবধি। নীরবতা ভঙ্গ করে মুখ খুলল ইরহাম, গম্ভীর স্বরে বলল, তোমার সাথে কিছু কথা আছে, রুমে এসো। রিদি 2 কদম পিছিয়ে গেল, মৃদু স্বরে আপত্তি জানিয়ে বলল, কথা বলতে ইচ্ছুক নই, পথ ছাড়লে খুশি হতাম। 2 কদম এগিয়ে রিদির অতি সন্নিকটে দাঁড়ালো ইরহাম। অবনত বদনে স্থির চাহনিতে তাকিয়ে বলল, অনেক পথ ছেড়েছি, শেষমেশ আমরা এখন ভিন্ন পথের 2 পথিক। আর নয়, এখন থেকে পথ চলবে একসঙ্গে ইনশাল্লাহ। বজ্রপাত হলো বুঝি কর্ণ গহ্বরে। চমকিত চোখে তাকালো রিদি, নভনীল চক্ষু জোড়ায় চোখ পড়তে সহসা সম্মোহিত হলো। নয়নে মিলিত হলো নয়ন, তাকে রইল অপলক দৃষ্টিতে। 2 সপ্তাহের বিচ্ছেদ শেষে 2 নয়ন জোড়া মিলিত হলো, একে অপরের পানে তাকিয়ে মিটিয়ে নিছে চক্ষু তৃষা। অনুভব করছে মুহূর্তটুকু বিচ্ছেদের অবসান ঘটিয়ে এ মুহূর্তে আগমন। বেশ স্পেশাল, আবেগময়, নভনীল, শান্ত, অসীম সাগরে তলিয়ে যেতে লাগলো রিদি। জোরে জোরে স্পন্দিত হতে লাগলো হৃদযন্ত্র। গম্ভীর মুখ মানুষটির অধরে ফুটে উঠল তৃপ্তিকর আভা। তার মুগ্ধ অক্ষিদয় অর্ধাঙ্গীর মুখশ্রীতে ঘুরে বেড়াতে লাগল। মায়াবী আখি, সুঢোল নাসিকা, নেশালো ওষ্ঠাধর, বাদ পড়ল না কিছুই। কিন্তু 2 সপ্তাহের তৃষ্ণা কি এক পলকে মেটানো সম্ভব? সম্ভব নয়। তবু তৃষ্ণা নিবারণের ব্যস্ত মানুষটি অর্ধাঙ্গীর কৃষ্ণকালো নয়নের গভীরতায় পৌঁছাতে উদ্গ্রীব। সে আকস্মিক মেয়াও শব্দে দুজনের ঘোর কেটে গেল। এক প্রকার ছিটকে কয়েক কদম পেছনে চলে এলো রিদি। মুচকি হাসল ইরহাম। সে যেই না কিছু বলতে উদ্যত হলো, অমনি বাধা প্রদান করলো স্মার্টফোন। পকেট হতে মোবাইল বের করলো মানুষটি। রিদি এক ঝলক তাকিয়ে দ্রুত পায়ে সেতা হতে প্রস্থান করলো। ওর গমন পথে তাকিয়ে কল রিসিভ করলো ইরহাম।
বিহাবীর কৃষ্ণ বরণে আচ্ছাদিত ধরিত্রী। বিছানায় বসে নোটস তৈরিতে ব্যস্ত আফরিন। বইয়ের পাতা হতে গুরুত্বপূর্ণ লাইন খুঁজে খুঁজে খাতায় টুকে নিচ্ছে। সম্পূর্ণ মনোযোগ এদিকে। আকস্মিক জোরালো শব্দে তার কক্ষের ভিড়িয়ে রাখা দ্বার উন্মুক্ত হলো। অবাক নেত্রে সেথায় তাকালো আফরিন। গম্ভীর স্বরে বলে উঠল, এগুলো কেমন অসভ্যতামি ছোট, দরজা ভেঙে ফেলবি নাকি? কক্ষে প্রবেশ করলো কিশোরী। সে তেজ দেখে বলল, হ্যাঁ হ্যাঁ, দরকার পড়লে আমি ভেঙে ফেলবো। আফরিন সোজা হয়ে বসে চক্ষু বুজে শ্বাস ফেলল। শান্ত স্বরে বোনের দিকে তাকে বলল, এখানে আয়, বস, শান্তভাবে বল কি হয়েছে। শোন আপু, আমি এখানে বসে ভজন গাইতে আসিনি, আমি শুধু একটা ইনফর্ম করতে এসেছি যে আমার ব্র্যান্ড নিউ মেকআপ কিট কোথায়, সেটা এখনো হাতে পাইনি। কেন? কারণ আমি সেটা অর্ডার করিনি, শান্ত স্বরে বলল আফরিন। তেতে উঠল মেয়েটা, হোয়াই? আমি সেটা গত মাসের 15 তারিখে চেয়েছি, আর তুই এখনো কিনিসনি কেন? তোর অলরেডি বেশ কয়েকটা কিট আছে, নতুন করে অত দামি কিট কেনার প্রয়োজন নেই। আমার কি দরকার না দরকার সেটা আমি বুঝে নেব, তুই জাস্ট ওটা কিনে দিবি। আপত্তি জানালো আফরিন। সম্ভব নয়, এ মুহূর্তে আমার হাতে স্বল্প টাকা আছে, মাসের এখনো বেশ কিছুদিন বাকি, ওটা দিয়েই চলতে হবে, এই মুহূর্তে কোনো এক্সট্রা খরচ করতে পারবো না। বিদ্রুপ করে হাসলো মেয়েটি। বাহ, নিজের স্বার্থ উদ্ধারের জন্য ছোট বোনকে কষ্ট দেয়া চমৎকার। আফরিন অবাক চাহনিতে তাকালো। তুই সব কি বলছিস ছোট? আমি নিজের স্বার্থ উদ্ধারের জন্য? তা নয় তো কি, সেলফিশ একটা। ছোট বোন সামান্য একটা মেকআপ কিট চেয়েছে, সেটাও দিচ্ছে না, টাকা পাইছি করবিটা কি? সেই তো ছেলেদের সঙ্গে ঢলাঢলি। ছোট, ধমকে উঠল আফরিন। সেসবে পাত্তা না দিয়ে মেয়েটা মেঝেতে পা ঠুকে বড় বড় কদম ফেলে দক্ষ হাতে বেরিয়ে গেল। প্রস্থানের পূর্বে দরজাটা জোরে ধাক্কা দিয়ে যেতে ভুলল না। দুঃখময় চোখে তাকে রইল আফরিন। ছোট বোনকে মেকআপ কিট উপহার দিতে না পারার এমন প্রতিদান। দিবাবসুর দীপ্তিতে উজ্জ্বল বসুধা। মোবাইল স্ক্রল করতে করতে করিডোর দিয়ে হেঁটে চলেছে হৃদি। দৃষ্টি নিবদ্ধ মোবাইলে, তবে ভাবনারা অন্যত্র। সেথায় বারংবার উকিঝুঁকি দিয়ে চলেছে এক গোমরামুখ দুষ্ট লোক। দুষ্ট লোকটা তাকে জ্বালাতনে অতিষ্ঠ করে তুলছে। উফ, ভাবনা থেকে বিদায় হচ্ছে না কেন? বিরক্তিকর অভিব্যক্তি প্রকাশ পাচ্ছে হৃদির। সে মোবাইলের পাওয়ার বাটন ক্লিক করে আনমনে হাঁটতে লাগলো। সহসা ডান হাতে অনুভূত হলো জোরালো এক টান। সে টানের শিকার হয়ে পার্শ্ববর্তী কক্ষে ঢুকে পড়ল হৃদি। পিঠ ঠেকল দেয়ালে। আচানক কাণ্ডে ধকধক করছে হৃৎপিণ্ড। ভয় বুঝে এসেছে নেত্রজোড়া। ঘন ঘন পল্লব পড়ছে শ্বাস প্রশ্বাস। আস্তে ধীরে শান্ত হলো মেয়েটি। ধীরে ধীরে আঁখি পল্লব মেলে তাকালো। থমকালো মুখোমুখি দণ্ডায়মান মানুষটিকে দেখে। অস্ফুট স্বরে আওড়ালো, আপনি? জি ম্যাডাম। ভূত দেখার মতো চমকে উঠলেন যে? রীতি এবার রীতিমতো ভূত দেখার মতোই চমকে উঠল। একে খারুশ চৌধুরী ভূত নাকি? একসঙ্গে এত কথা, তাও আবার ভিন্ন ভঙ্গিমায়, একে অঘটন। ইন্নানিল্লাহ। হৃদির বড় বড় চোখ এবং আদুরে অভিব্যক্তি দেখে মুচকি হাসল ইরহাম। এবার হৃদির চক্ষু চরক গাছ, গৌণমুখ মানবের অধরে মুচকি হাসির রেখা। হৃদি খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো মানুষটিকে। এ ইরহাম হতেই পারে না, ভিন্ন কেউ। যোদ্ধা মুভির মতো ডুপ্লিকেট নয় তো? সেরকম হলে কোথাও না কোথাও ঘাপলা মিলবে। আপাদমস্তক মানুষটিকে দেখতে লাগলো হৃদি। ট্র্যাকশুট পড়ুয়া মানুষটির সবই তো ঠিকঠাক, কোথাও কোনো গন্ডগোল নেই। তার মানে এ সত্যি ইরহাম চৌধুরী। কেমনি কি ভাই? ভাবুক মেয়েটির ভাবনায় ছেদ পড়ল। তার ডান হাতটি উঠে এলো মাথার পার্শ্বে। পেলব হাতটি বন্দি পুরুষালী হাতের মাঝে। নভনীল চক্ষু জোড়া নিবদ্ধ তার মুখশ্রীতে। অপ্রত্যাশিত আচরণে কিঞ্চিত বিব্রত মেয়েটি মৃদুস্বরে বলে উঠল, কি করছেন সব? হাতটা ছাড়ুন না। যদি না ছাড়ি? এক পলক তাকিয়ে দৃষ্টি সরিয়ে নিল মেয়েটি। দৃঢ় স্বরে বলল, ছাড়িয়ে নিতে বাধ্য হব। মুচকি হাসল ইরহাম। উপহাস করে বলল, এই তো এতটুকু চুনুপুটি শরীর, পারবে আমার সাথে? চমকালো হৃদি এ কেমনতর আচরণ। হাত ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে বলল, আপনার কি হয়েছে একটু বলবেন? এমন অদ্ভুত আচরণ করছেন কেন? এটা তো আপনি নন। জি না ম্যাডাম, এটা আমি, আমার মধ্যকার লুকোনো সত্তা।
সে সত্ত্বেও অনায়াসে আমার সামনে উপস্থাপন করছেন কে হই আমি। কথাটার মধ্যে লুকায়িত অভিমান উপলব্ধি করতে পারল ইরহাম। অনুশোচনা প্রকাশ পেল চোখে মুখে। নম্রস্বরে মানুষটি বলতে লাগলো, নারী ফুলের ন্যায় কোমল, কুলুষতাবিহীন, তার সঙ্গে বিন্দুমাত্র অসদাচরণ বেমানান। ফুলের ন্যায় নারীকেও আদরে যতনে আগলে রাখতে হয়, উচ্ছিষ্টের মতন দুর্ব্যবহার নয়। কাপুরুষ সে ব্যক্তি যে নারীর উপর জোর প্রয়োগ করে, পুরুষত্ব জাহির করে। সেদিন রাগের বশীভূত হয়ে আমিও কাপুরুষোচিত আচরণ করেছি। তোমায় কথা শুনিয়েছি, তুমি সেসব সত্যি ডিসার্ভ করো না। আমি ক্ষমাপ্রার্থী হৃদি, আমায় ক্ষমা করে দাও। এমন অসদাচরণ ইনশাআল্লাহ আর হবে না। আমি চেষ্টা করব ক্রোধকে দমিয়ে ভালোবাসার বীজ রোপণ করতে। দেবে না সে সুযোগটুকু বলো। মায়াবী নেত্রপল্লব টলমল করছে, আরক্ত আভাস হরিয়ে দু কপলে। অবিশ্বাস্য চাহনিতে তাকে মেটি এ কি শুনছে সে? আদৌ এ কথাগুলো সত্য? তার কর্ণগহ্বর বেইমানি করছে না তো? টুপ করে কপলের কোমল আবরণে মুক্তোর দানা গড়িয়ে পড়ল। সিক্ত হলো অক্ষিপুট। ইরহাম অনিমেষ নেত্রে তাকিয়ে অবলোকন করছে অর্ধাঙ্গীর ভেজা মুখবয়ব। ক্রন্দনের ফলে ভেজা অক্ষিপুট, লালসে সুঢৌল নাক, কম্পিত ওষ্ঠাধর, কিছুই দৃষ্টির অগোচরও রইল না। মোহচ্ছন্ন নয়নে সবটুকু অবলোকন করল সে। মায়ায় ভরা মুখখানিতে নতুন করে ফেসে গেল। বক্ষপিঞ্জরের অন্তরালে লুকায়িত হৃদযন্ত্রটি সগৌরবে জানান দিল, মায়াবিনীর মায়ায় শেষমেশ ফেসে গেলে চৌধুরী। বিষয়টি অনুধাবন হতে অধর কোলে তৃপ্তিময় ঝলক পরিলক্ষিত হলো। দেয়ালে সেটে থাকা পেল ভাটটি আরেকটু দৃঢ়ভাবে স্বামীর হাতের মধ্যে বন্দী হলো। ঘনিষ্ঠ হয়ে দাঁড়ালো মানুষটি, কপালে কপাল ঠেকে গেল। নিমিলিত হলো দুজনের আখি পল্লব। স্বস্তির নিঃশ্বাস ছাড়ল ইরহাম। মৃদু শিউরে উঠল তার সঙ্গিনী। ওভাবেই আরম্ভ হলো এক নতুন সূচনার, ইরহাম হৃদি থেকে রিহাম হয়ে ওঠার। রবির উষ্ণ কিরণে আলোকিত পৃথিবী। কলেজ হতে বেরিয়ে এলো ইনায়া। পরিহিত পোশাকের অবস্থা ঘেমে নেমে একাকার। লালাভ রং ধারণ করেছে মুখশ্রী। কাঁধে ভারী ব্যাগ। দুই বান্ধবী ওকে বিদায় জানিয়ে প্রস্থান করল। ইনায়া দাঁড়িয়ে বাড়ির গাড়ির জন্য। অতিবাহিত হলো কিছু মুহূর্ত। ক্লান্ত শরীর আর দাঁড়িয়ে থাকতে নারাজ। পদযুগল বেঁকে আসছে দুর্বলতায়। আকস্মিক হতভম্ব হলো ইনায়া। ওর ঠিক সম্মুখে এসে উপস্থিত হলো এক আগন্তুক। ভয়ে দু কদম পিছিয়ে এলো মেয়েটি। এখনো ধুকপুক ধুকপুক করছে হৃৎপিণ্ড। এ কেমন ভীতি জাগানো আগমন! আর একটু হলেই তো পরাণ পাখি উড়াল দিত। উফ! ভীতু ইনায়া কোনো মতে নিজেকে ধাতস্থ করে সম্মুখে তাকালো, চমকালো বেশ। উনি? তুমি এখানে? ইনায়ের কণ্ঠে ঝরে পড়ছে বিস্ময়। হেলমেটের কাছ নামিয়ে ওর দিকে তাকালো রাহিদ। হ্যাঁ আমি। এমন ভাব করছে যেন মহাকাশ থেকে এলিয়েন টপকে পড়েছে। সহসা কিছু মনে পড়ার ভঙ্গিমায় রাহিদ জিজ্ঞেস করল, হ্যাঁ রে, তোর চোখ ঠিক আছে তো? তুই কি আমার বদলে সত্যি এলিয়েন দেখতে পাচ্ছিস? এক এক ক্লান্ত শরীর, ওর ওপর অহেতুক কথাবার্তা। মেজাজ বিগড়ে যাচ্ছে মেয়েটার। দাঁতে দাঁত চেপে সে বলল, রাহি ভাইয়া, আমি সম্পূর্ণ ঠিক আছি। আপাদমস্তক ওকে। এবার বলো, তুমি এখানে কি করছো? বাড়ির গাড়ি কোথায়? চিকিৎসালয়ে। নির্লিপ্ত জবাব। চমকালো ইনায়া। কি? রাহিদ বাম হাত কানে চেপে ধরে মৃদু আর্তনাদ করে উঠল। আহ, তো চেঁচামেচি করছিস কেন? কানের পর্দা ফাটিয়ে দিবি নাকি? প্রয়োজন পড়লে দেব। ভর দুপুরে এমনিতেই আমি টায়ার্ড, এর মধ্যে তুমি রসিকতা শুরু করেছো। গাড়ি কোথায়? বললাম না চিকিৎসালয়ে। ওটার পেট খারাপ হয়েছে, তাই চিকিৎসা চলছে। ওষ্ঠাধর গোলাকর করে তপ্ত শ্বাস ফেলে ইনায়া। সেজল উপস্থিত মুখশ্রী গলদেশ। লালাভ রং ধারণ করেছে মুখ। তা লক্ষ্য করে রাহিদ বলল, বস আমার পেছনে। ফুপি দায়িত্ব দিল তোকে বগল দাবা করে নিয়ে যাওয়ার। আয় আয় বস। বাইকে একসাথে ভ্রমণ, বিষয়টি মস্তিষ্কে কড়া নাড়তে চরম আশ্চর্যান্বিত হলো ইনায়া। একবার রাহিদ আর একবার বাইকের পেছন অংশের দিকে তাকালো। ওর কাণ্ড দেখে রাহিদ দিল এক ধমক। বয়রা হয়ে গেছিস নাকি? কথা কানে ঢোকে না? বস। বেজার মুখে কাঁধের ব্যাগ সামলিয়ে বাইকের পেছনাংশে বসল ইনায়া।
দুজনের মধ্যে বাধাস্বরূপ ব্যাগটি রাখা। হেলমেটের কাঁচ উঠিয়ে ফেলল রাহিত। পেছনে থাকা কিশোরীকে উদ্দেশ্য করে বলল, ঠিক মতো ধরে বস, পড়ে যাবি তো। তখন আবার ফুপাজান বাংলা সিনেমা চৌধুরী সাহেবের মতো তেরে ফুরে আসবেন। ইনা বেজার মুখে বিড়বিড় করে আওড়ালো যত সব ফল কথাবার্তা। এমনিতে অস্বস্তিতে গাঢ় অবস্থা, তন্মধ্যে এত নিকটে এ পুরুষের উপস্থিতি। হিমশীতল শিহরণ বয়ে যাচ্ছে তনুমন জুড়ে। শ্বেত জলে সরু রেখা গড়িয়ে পড়ছে দু কপল ছুঁয়ে। অবশেষে বাইক চলতে আরম্ভ করলে মিলল স্বস্তি। শহরের পথ ধরে এগিয়ে চলেছে বাইক, সঙ্গে অনাকাঙ্ক্ষিত সঙ্গী বুকের ধারে ব্যাগটি এক হাতে আঁকড়ে ধরে ইনায়া উপভোগ করছে ভ্রমণ। ডানে বায়ে রাস্তাঘাট দোকানপাট সবই চেনা জানা, তবু আজ অনুভূত হচ্ছে নতুনত্ব। লাগছে বেশ ভালো। চেনা সড়কের যানজট কোলাহল সবই ভালো লাগছে। শ্রবণ ইন্দ্রিয়ে বেজে চলেছে এ পথ যদি না শেষ হয়। বাড়ি নয় বরং ভিন্ন গন্তব্যে এসে থামল বাইক। রাহিত হেলমেট খুলতে খুলতে আদেশ প্রদান করল, নাম। হ্যাঁ, এখানে কেন বাড়ি যাব না? না রে, তোকে এখানে মেরে বালুচাপা দেব, নাম বলছি। শেষোক্ত ধমকে সুর করে নেমে গেল মেয়েটি। রাহিত বিরক্তিসূচক শব্দ করে বাইক হতে নেমে এলো। যথাযথভাবে স্ট্যান্ড করলো বাইকটি। ইনায়া ব্যাগ কাঁধে আশেপাশে তাকাচ্ছিল। অনুধাবন করতে পারলো কোথায় এসেছে তারা, কিন্তু হঠাৎ এখানে কেন? চল। রাহিদের পিছু পিছু রেস্টুরেন্টে প্রবেশ করলো ইনায়া। রাহিদ একটি ফাঁকা টেবিল দেখে সেদিকে অগ্রসর হলো। বসলো সোফায়। ইনায়া ব্যাগ নামিয়ে বিপরীত দিকের সোফায় বসলো। রাহিদ ওকে শুধালো, বল কি খাবি? খেতে ইচ্ছে করছে না ভাইয়া? এখানে না থেমে বাড়ির পথে যেতে? আম্মু চিন্তা করবে তো। ফাও বকিস না তো। আমি থাকতে কিসের চিন্তা? এখন কিছু খেয়ে নে। সেই কোন বেলায় খেয়েছিস, পরে রাস্তাঘাটে ফিট খেলে সামলাবে কে? কেন তুমি? মুখ ফসকে কথাটি বলে নিজেই চমকালো ইনায়া। এসব কি বলছে সে? দ্রুত নিজেকে ধাতস্থ করে নিল। রাহিদ বিদ্রুপের স্বরে বলল, মাথা নষ্ট? আমি কোনো ঝামেলায় নেই, পিওর নির্ঝঞ্ঝাট মানুষ আমি। প্রত্যাশিত জবাব পেয়েও মনক্ষুণ্ণ হলো মেয়েটির। আস্তে করে দৃষ্টি নত করে নিল। রাহিদ টেবিলের উপর রাখা মেনু কার্ডে দৃষ্টি বোলাতে বোলাতে প্রশ্ন করলো, এখন কি খাবি বল? লাঞ্চ টাইম, সেই মোতাবেক বল কি খাবি। তোমার যা ইচ্ছা। ওকে। রাহিদ ওয়েটার ডেকে নিজের পছন্দ মতো অর্ডার প্রেস করলো আর নীরবে শান্তরূপে বসে রইল ইনায়া। শূন্য দৃষ্টি নিবদ্ধ রেস্টুরেন্টের জানালা গলিয়ে বাইরে। রৌদ্রোজ্জ্বল একদিন। দেশ জুড়ে নির্বাচনী প্রচারণা চলছে পুরোদমে। আর মাত্র 2 সপ্তাহ এরপর জাতীয় সংসদ নির্বাচন। এবছর নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে বছরের মাঝামাঝি সময়ে। গরমের মধ্যে ব্যস্ত সময় পার করছেন মনোনীত প্রার্থীরা। তেমনই এক ব্যস্ত দিন আজ। ছোটখাটো এক মঞ্চে দাঁড়িয়ে ইরহাম চৌধুরী দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন। সম্মুখে দাঁড়িয়ে অসংখ্য জনগণ, তন্মধ্যে রয়েছে দলীয় নেতাকর্মী প্রমুখ। সাংবাদিকরা গোটা বিষয়টি কভার করছে। উপস্থিত জনগণের ভিড়ে লুকায়িত 3 দেশদ্রোহী বিভীষণ এর 3 তরুণ ভিড়ের মধ্যে আনাচে কানাচে ছড়িয়ে। ইরহামের দলীয় কর্মী ব্যতীত তাদের রয়েছে ভিন্ন এক পরিচয়। ঘরের শত্রু বিভীষণ তারা, যাদের অন্তরে লুকায়িত কুটিল পরিকল্পনা মোতাবেক কাছে পিঠে আসগর সাহেবের দল প্রচারণায় ব্যস্ত। মধ্যকার দূরত্ব অতি সামান্য। ইরহাম যখন ভাষণ প্রদানে লিপ্ত, তখনই কুটিল কর্মে নিযুক্ত হলো এক তরুণ। উপস্থিত জনগণের দৃষ্টি বাঁচিয়ে সে আস্তে ধীরে সরে গেল নিরালয়। দেয়ালে সেটে থাকা এক পোস্টারে তাকে বক্র হাসল। অতঃপর অতিবাহিত হলো কিছু মুহূর্ত। আকস্মিক শুরু হলো সহিংসতা। ইরহামের দলীয় নেতাকর্মীদের উপর ধেয়ে এলো অনাকাঙ্ক্ষিত আঘাত। আসগর সাহেবের দলবল অনবরত আঘাতের উপর আঘাত করছে ওদের। সবটার মূল হেতু মাটিতে পড়ে থাকা আজগর সাহেবের কিছু ছেঁড়া পোস্টার। অগ্নিশিখায় জ্বলছে যা। সামান্য এ ঘটনাকে ইস্যু করে অরাজকতায় লিপ্ত হলো বিরোধী দল। লাঠি সোঁটা নিয়ে আক্রমণ করলো তারা। পরিস্থিতি অস্বাভাবিক দেখে ইরহাম দ্রুত মঞ্চ হতে নেমে এলো। ফাঁকা এক স্থানে দাঁড়িয়ে ফোন করলো বন্ধু তাইফকে। 2 মিনিটেই দুপক্ষের লড়াই লিপ্ত হয়েছে। এক পক্ষ মেটাচ্ছে ব্যক্তিগত আক্রোশে, তো আর এক পক্ষ প্রতিরোধে লিপ্ত। লাঠির আঘাত পেরিয়ে হাত পা চলতে লাগলো। ঘুষি লাথ পড়ল না বাদ।
আহত হতে লাগলো ইরহামের দলীয় কর্মীরা। ইরহাম দ্রুত ফোনালাপ সেরে নিজেও ঘটনাস্থলে উপস্থিত হলো। প্রতিরোধ করতে লাগলো এই সহিংসতা। অনবরত নিজ দলীয় কর্মীদের নিষেধ করতে লাগলো আক্রমণাত্মক না হতে। শুনল না কেউই। সাংবাদিকরা নিরাপদ অবস্থানে দাঁড়িয়ে সকল দৃশ্যই ক্যামেরাবন্দি করছে। চলছে দুপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষ। কিছুক্ষণ পর উপস্থিত হলে স্থানীয় পুলিশ। লাঠিপেটা করে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। ছুড়ছে টিয়ার গ্যাস। গোটা পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে। বাধ্য হয়ে কঠোরতম রূপে আবির্ভূত হলো পুলিশ সদস্যরা। নিশতি রাত, কলিং বেলের আওয়াজ কর্ণপাত হচ্ছে। দ্বার উন্মুক্ত করলেন এক পরিচারিকা। হতভম্ব হলেন আগত ব্যক্তিদের দেখে। তাই সালাম দিয়ে বন্ধুর হাত ধরে ধরে মন্তর গতিতে ভেতরে প্রবেশ করলো। লিভিং রুম পেরিয়ে দোতলায় উঠল সিঁড়ি বেয়ে। করিডোরে উপস্থিত হতেই দেখা মিলল ইরহাম পত্নীর। হৃদি পুলিশের পোশাক পরিহিত তাইবকে লক্ষ্য করে হাসি মুখে সালাম দিল। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন? আর বলা হলো না, হৃদির হতবিহ্বল মেয়েটির মুখ নিঃসৃত হলো মৃদু আর্তা। ইরহাম টলমল করে উঠল নেত্রযুগল। দ্রুত পায়ে ছুটে এলো হৃদি, ধরল স্বামীর বা হাত, অস্ফুট স্বরে শুধালো, কি হয়েছে আপনার? তাই পরিস্থিতি অনুধাবন করে স্বাভাবিক কণ্ঠে বলল, ভাবি ভেতরে চলেন আগে, তারপর না হয়। হ্যাঁ সূচক মাথা নাড়ল হৃদি। কপল সে গড়িয়ে পড়ল এক ফোঁটা নোনা জল। স্বামীর বাম হাতটি দৃঢ়রূপে আঁকড়ে ধরল মেয়েটি। অগ্রসর হতে লাগলো কক্ষের পানে। তাই বন্ধুর হাতটি আগেই ছেড়ে দিয়েছে। সে ধীর পায়ে পিছু পিছু এগোতে লাগলো। তবে কক্ষের দ্বারে পৌঁছে থেমে গেল। ভাবল কিছু। ভাবনা শেষে ভেতরে আর প্রবেশ করলো না। পিছু হটে সেটা হতে সরে গেল। আহত স্বামীর হাত ধরে তাকে বিছানায় বসালো হৃদি। নোনা জলে ভরপুর আঁখি ঝাপসা হয়ে আসছে। লালিমা লেপে চোখে মুখে। একই হাল হয়েছে মানুষটির। শ্বেত শুভ্র পাঞ্জাবির কাঁধের অংশে লাল লাল রক্তের ছোপ। মাথায় মোড়ানো সরু সাদা ব্যান্ডেজ, সেখানেও রক্তের ছাপ। চশমা অনুপস্থিত। ভেঙে গিয়েছে কি? আবেগপ্রবণ রমণী আলতো হাতে স্বামীর চুলে হাত বুলিয়ে দিল। ওর পানে ব্যথাতুর চাহনিতে তাকাল ইরহাম। বেদনা মিশ্রিত হাসার চেষ্টা করল। মৃদু স্বরে আশ্বস্ত হতে বলল, আমি ঠিক আছি হৃদি, কেঁদো না। আমি তো সকালে আমার সুস্থ সবল মানুষটিকে বিদায় জানিয়েছিলাম। একই রূপে ফিরে এলেন আপনি। আমার যে অন্তরে জ্বালা করছে, আপনাকে এমন রক্তাক্ত রূপে দেখতে পারছি না। ফুপিয়ে ক্রন্দনে ভেঙে পড়ল হৃদি। কি থেকে কি করবে, কেমন প্রতিক্রিয়া ব্যক্ত করবে জানা নেই। দিশেহারা অবস্থা। প্রথমবারের মতো ওর মনোভাব উপলব্ধি করতে পারছে ইরহাম। সে দুঃখময় চোখে তাকিয়ে আলতো হাসল। ক্রন্দনরত সহধর্মীর হাত ধরে ঠেকালো নিজের ডান কপলে। চক্ষু বুঝে শ্বাস প্রশ্বাস ছাড়ল। মিহি কণ্ঠে বলে, আলহামদুলিল্লাহ, আই এম ফাইন। কেঁদো না মেয়ে। নাক টেনে ওষ্ঠাধর গোলাকার করে তপ্ত শ্বাস ফেলল হৃদি। হাতের উল্টো পিঠে অশ্রুকণা মুছে দিল। স্বামীর কপল হতে হাত সরিয়ে ভেজা কণ্ঠে বলল, আপনি বসুন, আমি জামা নিয়ে আসছি, চেঞ্জ করতে হবে। মানুষটিকে কিছু বলার সুযোগ না দিয়ে কাবার্ডের ধারে এগিয়ে গেল হৃদি। বের করলো ঘরের পোশাক। পিছু ঘুরে তাকাতেই চমকালো, আবেগতাড়িত হলো। মালিহা দাঁড়িয়ে দরজায়। মা। মালিহা ভেতরে প্রবেশ করে ছেলের কাছে এলেন। শাড়ির আঁচলে মুখ লুকিয়ে কাঁদতে লাগলেন। ইরহামের অবস্থা করুন। মা কাঁদে, বউ কাঁদে। কারে রেখে কারে সামলাবে? মাকে সামলানোর পন্থা না হয় পুরনো পরিচিত, কিন্তু বউ ওকে সামলাবে কি করে? ছেলের কাঁধ আঁকড়ে ধরে ক্রন্দনে লিপ্ত মালিহা। ইরহাম কোনো মতে মাকে সামলাতে ব্যস্ত হয়ে পড়ল। ঝাপসা চোখে তো অবলোকন করতে লাগলো হৃদি। আনন্দাঙ্গনে ছড়িয়ে পড়েছে ইরহামের আহত হবার খবর। কি ঘটেছিল আসলে? সহিংসতা চলাকালীন সময়ে কেউ একজন কাপুরুষের ন্যায় আড়াল হতে ইটের টুকরো ছুঁড়ে মেরেছে। সে টুকরো সরাসরি আঘাত করেছে ইরহামের কপলের ডান অংশে। চশমা কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। আঘাতপ্রাপ্ত স্থান হতে মুহূর্তের মধ্যে রক্তপাত হতে লাগলো। ডান হাতে আহত স্থান চেপে ধরল মানুষটি। তা লক্ষ্য করে সাহিল আতকে উঠল। ভাই। সাহিলের দলীয় দুজন কর্মী ছুটে এলো। ইরহামের নিষেধাজ্ঞা অমান্য করে যথাসম্ভব দ্রুত প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করলো তারা। ততক্ষণে সেথায় উপস্থিত পুলিশের এসপি তাইব বন্ধুর অবস্থা অনুধাবন করে এগিয়ে এলো সে। প্রাথমিক চিকিৎসা সমাপ্ত হলে দলের আহত নেতা কর্মীদের নিয়ে ছুটোছুটি আরম্ভ করল। শরীরের অবস্থা
অবজ্ঞা করে নেতার ভূমিকা অবতীর্ণ হলো চৌধুরী। স্থানীয় হাসপাতালে আহত সঙ্গীদের ভর্তি করানো, নিশ্চিত করলো সুচিকিৎসা। যাদের রক্ত দরকার চেনা ডোনার হতে রক্তের ব্যবস্থা করলো। রক্ত দেওয়ার বৈধ, তবে এর বিনিময়ে নেওয়া অবৈধ, কিন্তু যে শর্তের ভিত্তিতে রক্ত দেওয়া যায় ওই অবস্থায় যদি রক্ত বিনামূল্যে পাওয়া না যায় তখন তার জন্য মূল্য দিয়ে রক্ত ক্রয় করা যায়। তবে রক্ত দেবে তার জন্য রক্তের মূল্য নেওয়া যায় নয়। রক্ত কেনা বেচা উভয়ই মানব জীবন অংশের আশঙ্কা তৈরি করে। এভাবে দিন পেরিয়ে রাতের আগমন। ইরহামের শরীর দুর্বল হয়ে উঠল, আর সইছে না শরীর, টলমল করছে, পদযুগল, দাঁড়াতে অপরক। অতপর ওকে সহায়তা করে বাড়ি অব্দি এলো তাইব। আধারে তলিয়ে ধরিত্রী, বিছানায় হেলান দিয়ে বসে আহত ইরহাম, কর্ণে ঠেকানো মোবাইল, ফোনালাপে ব্যস্ত মানুষটি। তখনই, আপনি কি অসুস্থ? রিদির অর্থহীন প্রশ্নে হকচকে গেল হবু এমপি সাহেব। সংযোগ বিচ্ছিন্ন করে মোবাইল রাখলো পাশে, শুধালো, দেখতে পাচ্ছ না? রিদি এগিয়ে এলো, বসলো স্বামীর ডান পাশে, নেতিবাচক জবাবে বলল, দেখতে তো পাচ্ছি, কিন্তু বুঝতে পারছি না। এই যে আপনি অসুস্থ, মাথায় এতখানি ব্যান্ডেজ নিয়ে ঘুরছেন, তাতে কি হয়েছে? দিব্যি নিজের কাজ করে আসছেন, কোনো বিশ্রাম আছে কি? দেখে তো অসুস্থ মনে হয় না। মুচকি হাসলো মানুষটি, ওর পানে তাকিয়ে বলল, একটুখানি লেগেছে বলে সারাক্ষণ রেস্টে থাকতে হবে, এটা তো বাধ্যতামূলক নয়। রিদি দৃঢ় স্বরে বলল, অফকোর্স বাধ্যতামূলক। আপনি এই শরীর নিয়ে সারাদিন টোটো করে বেরিয়েছেন, আমি ছিলাম না, আর কেউ বাধাও দেয়নি। এখন আমি আছি, আদেশ প্রদান করছি, এই মুহূর্তে শুয়ে পড়ুন, ইটস স্লিপিং টাইম জনাব। এই বলে রিদি পিছু ঘুরে বালিশ ঠিকঠাক করতে লাগলো। ইরহাম ভীত হওয়ার ভান করে মৃদুস্বরে বলল, আস্তে বিবিজান আস্তে, ভয় পাচ্ছি তো। বালিশ ঠিক করতে করতে থমকে গেল রিদি। স্বামীর পানে তাকে অবিশ্বাসের সুরে বলল, এমন গাঁজাখুরি মন্তব্য গোটা পাড়া কেন? এলাকার কেউই বিশ্বাস করবে না হবু এমপি মহাশয় নাকি তার বউকে ভয় পায়। হ্যাঁ। নিঃশব্দে হাসল ইরহাম। ততক্ষণে বালিশ ঠিকঠাক রিদি স্বামীর দিকে ঘুরে বসল, নম্র স্বরে বলল, এবার শুয়ে পড়ুন, অনেক রাত হয়ে গেছে। আসলে অনেক রাত হয়ে গেছে, আর বিলম্ব করা উচিত হবে না। আস্তে ধীরে শুয়ে পড়ল ইরহাম, বালিশে ঠেকল মাথা। রিদি ওর দেহে পাতলা কাঁথা জড়িয়ে দিল। কক্ষের আলো নিভিয়ে ডিমলাইট জ্বালালো। নিজে বসল হালাল স্বামীর শিওরে। ক্ষতস্থান এড়িয়ে আলতো করে মসৃণ কেশে হাত বুলিয়ে দিতে লাগলো। মানুষটি বাধা প্রদান করতে গিয়েও করল না। অর্ধাঙ্গিনীর আলতো স্পর্শ ওর বড় আরামদায়ক, অগ্রাহ্য করতে ইচ্ছে করছে না। চুপটি করে সে স্পর্শ অনুভব করতে লাগলো ইরহাম। কেশের ভাঁজে ভাঁজে আঙুল চালনা করার ফাঁকে রিদি মিহিস্বরে শুধালো, এ ঘটনার পেছনে কে বা কারা জড়িত কিছু জানতে পারলেন? ডিমলাইটের আলোয় ওর পানে তাকালো ইরহাম, দীর্ঘশ্বাস ফেলে বলল, মূল হেতু আসগর সাহেবের দলের গুন্ডামার্কা ছেলে পেলে, তাতে কোনো সন্দেহ নেই। এরপরেও কিন্তু রয়ে যায়, মনে হচ্ছে কিছু তো রয়েছে আমাদের অগোচরে। সামথিং ইজ ফিশি। কেশে আঙুল চালনা করে। আচ্ছা ঠিক আছে, ওসব ভেবে মাথায় প্রেশার নিতে হবে না। চোখ দুটো বন্ধ করুন তো, দোয়া পড়তে পড়তে ঘুমিয়ে যান। মুচকি হেসে সম্মতি জানালো ইরহাম, আচ্ছা তুমিও শুয়ে পড়ো, দেরি করো না যেন। সে আমি বুঝে নেব, আপনি অসুস্থ, বেশি রেস্ট দরকার। সকাল হলেই তো আবার দেশ উদ্ধার করতে নেমে পড়বেন। শব্দহীন হাসল ইরহাম। আস্তে ধীরে আঁখি পল্লব বুঝে গেল। দোয়া পাঠ করতে করতে নিদ্রায় প্রস্তুতি নিতে লাগলো সে, আর সঙ্গিনী রমণী ব্যস্ত স্বামীর একটুখানি আরাম নিশ্চিত করতে। আধারিয়া রজনী, গাড়ির দেহে হেলান দিয়ে দাঁড়িয়ে এক ব্যক্তি, মুখে তার মেস্তার দাগ, ফোনালাপে লিপ্ত 3 বিভীষণের মধ্যে একজনের সঙ্গে। সে অসন্তোষ প্রকাশ করে বলল, গাধার মতো কাম করলে একটা, ইটের টুকরো না মেরে আজ তো ইট মারতে পারলি না, তাইলে তো এক আঘাতেই কাম তামা হয়ে যেত। সরি বস, মিস্টেক হয়ে গেছিল গা, চাইছিলাম এক, হয়েছে আর এক, অনুতপ্ত স্বরে বলল তরুণটি। হ্যাঁ বুঝতে পেরেছি, কার দূর কত দূর জানা আছে। এখন শোন, সাবধানে থাকিস, চৌধুরী যেন কিছু টের না পায়। চিন্তা করেন না বাবাস, কাকপক্ষেও কিছু টের পাইব না। বেশি আত্মবিশ্বাস স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, বুঝলি বাসা, সাবধান।
সাবধানী বাণী শুনিয়ে সংযোগ বিচ্ছিন্ন করলো মানুষটি। শার্টের বুক পকেটে রাখলো মোবাইল, সিগারেটের ধোঁয়া নির্গত করে ভাবনায় মশগুল হয়ে পড়ল। সম্ভাব্য সমর্থকদের ভোটারে পরিণত করার সবচেয়ে সহজ কৌশল হলো স্থানীয় জনগণের দৃষ্টি আকর্ষণ করা। দাতব্য ইভেন্টে স্বেচ্ছাসেবক বা সম্প্রদায়ের সমাবেশে অংশ নেওয়া মানুষের চোখে স্বীকৃতি পাওয়ার দুটি দুর্দান্ত কৌশল। লাইভ প্রশ্নোত্তর, বিতর্ক এবং পরিস্থিতির ভিডিও আপলোড প্রভৃতি হল সোশ্যাল মিডিয়াতে সমর্থকদের সাথে যোগাযোগ করার দুর্দান্ত উপায়। ইরহাম চৌধুরী এসব কৌশল চতুরতার সহিত অবলম্বন করে চলেছে। ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটারে দলীয় কর্মীরা অ্যাকাউন্ট খুলেছে। সেথায় দিনরাত অবিরাম দলের খুঁটিনাটি তথ্য শেয়ার করা হচ্ছে। নির্বাচনী প্রচারণার অগ্রগতি, নির্বাচনী আশ্বাস সব শেয়ার করা হচ্ছে। অনলাইন প্ল্যাটফর্মকে কাজে লাগিয়ে অগণিত তরুণ জনগণকে অনুপ্রাণিত করা হচ্ছে। জনগণের সঙ্গে অতি সহজে যোগাযোগ স্থাপন করা হচ্ছে। মোট কথা, তরুণ রাজনীতিবিদ ইরহাম চৌধুরী পুরো দমে নির্বাচনী লড়াইয়ে অংশগ্রহণ করেছে, পিছিয়ে নেই একটুও। এটাই হয়ে দাঁড়িয়েছে আজগর সাহেবের দুশ্চিন্তার কারণ। ওনার এত বছরের সাজানো সিংহাসন একটু একটু করে নড়বড়ে হয়ে উঠছে, তা মানতে নারাজ উনি, তাই তো কুটিল ভাবনায় মশগুল। নিশুতি রজনী লিভিং রুমের সোফায় পাশাপাশি বসে রিদি, ইনায়া। রিদির হাতে মোবাইল, ইনস্টাগ্রাম স্ক্রল করছে সে। পাশ হতে দেখছে ইনায়া, তখনই কলিং বেল বেজে উঠল। সদর দরজার পানে তাকালো রিদি, উদ্গ্রীব হয়ে উঠে দাঁড়ালো। মোবাইল সোফাতেই রেখে দ্রুত পায়ে অগ্রসর হলো দরজার দিকে। ইনায়া কিছুই বুঝে উঠতে পারল না, ফ্যাল ফ্যাল করে তাকিয়ে দরজা উন্মুক্ত করতে দেখা মিলল কাঙ্ক্ষিত মানুষটির। একগাল হেসে সালাম দিল রিদি, আসসালামু আলাইকুম। ক্লান্ত বদনে মুচকি হাসল ইরহাম, ওয়ালাইকুম আসসালাম। আপনি একটু সোফায় বসুন, আমি এখনই ঠান্ডা পানি নিয়ে আসছি। ক্লান্ত বোধ হচ্ছে তাই না? ফটাফট দূর হয়ে যাবে। কিছু বলবার সুযোগ না দিয়ে দ্বারবদ্ধ করে কিচেনে ছুটল রিদি। অগত্যা ইরহাম বসল লিভিং রুমের এক সোফায়। পাঞ্জাবির বুকের ধারের বোতাম দুটো খুলে ফেলল। প্রচুর গরম পড়েছে। সহসা দৃষ্টি নিবদ্ধ হলো হতবাক বনে। করবে না শেষমেশ প্রশ্ন করেই বসল ইরহাম, এভাবে কি দেখছিস? ইনায়া অবিশ্বাস্য কণ্ঠে বলল, ভাইয়া এ কি দেখছি শুনছি? তোমাদের এত ভাব ভালোবাসা হলো কবে? দুদিন আগেই না ঠুয়াঠুই সম্পর্ক ছিল, তাইলে কেমনি কি? এত প্রশ্নে ভেবাচাকা খেলে ইরহাম, বুঝতে পারছে না ছোট বোনকে বুঝিয়ে শুনিয়ে ঠিক কি বলবে, কতটুকু বলবে। তখনই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উপস্থিত হলো রিদি। স্বামীর পানে ঠান্ডা গ্লাসের পানি এগিয়ে দিল। ইরহাম প্রসন্ন চাহনিতে তাকে গ্লাস হাতে নিল। 3 ঢোকে পান করলো পুরো পানি। বড় তৃষ্ণার্ত ছিল সে। গ্লাস ফেরত দিয়ে ইরহাম ইশারায় শুকরিয়া আদায় করলো। মুচকি হাসল রিদি। তখনই সেতে উপস্থিত হলেন মালিহা। ইরহাম মাকে সালাম দিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো। দিন শেষে পুত্রকে সুস্থ সবল দেখে সন্তুষ্ট মালিহা মায়ের দৃষ্টি ফাঁকি দিয়ে ইনায়া এগিয়ে গেল ভাবির কাছে। ফিসফিসিয়ে শুধালো, ভাবি সত্যি জানতে চাই, সত্যি বলবে না কিন্তু, মিথ্যা বলবে না, কি চলছে এসব? রিদি ওর মতো ফিসফিসে বলল, ফক চলছে। ভাবি সরু চোখে তাকিয়ে ঘ্যান ঘ্যান করে উঠল ইনায়া। রিদি ফিসফিসে বলল, ঠিক আছে, সময় করে আড়ালে আবডালে লুকিয়ে বলবো নে। মনোপুত হলো না কথাটি। মালিহা ওদের ফিসফিসানি কাণ্ড দেখে প্রশ্ন করে বসলেন, তোরা দুজনে কি ফিসফিস করছিস রে? বোকা বনে গেল দুজনে। রিদি মেকি হেসে বলল, হে সিক্রেট, পরে বলবো, ঠিক আছে? দুষ্টুমি উপলব্ধি করে মালিহা আর কথা বাড়ালেন না, গেলেন কিচেনে। স্বস্তির নিঃশ্বাস ছাড়ল রিদি। উফ। নৈশভোজ সেরে লিভিং রুমে কিছুক্ষণ গল্প গুজবে মগ্ন ছিল রিদি। কক্ষে ফিরল 11টার পরে। দেখতে পেল ফোনালাপে লিপ্ত মানুষটি রিমোট দিয়ে এসির তাপমাত্রা সেট করছে। রিদি সেদিকে ভ্রুক্ষেপ না করে তোয়ালে হাতে ফ্রেশ হতে গেল। বেরিয়ে এলো কিছুক্ষণ পর। সিক্ত বদনে তোয়ালে চালনা করে সেটি মেলে দিল ব্যালকনিতে। অতঃপর ব্যালকনির দ্বার বদ্ধ করে কক্ষে এলো। ইরহাম তখন হেডবোর্ডে হেলান দিয়ে বসে। দেহে জড়ানো পাতলা কাঁথা, মাথায় এখনো মোড়ানো সফেদ ব্যান্ডেজ। যদি ফোনলাপে ব্যস্ত মানুষটিকে হাতের ইশারায় জিজ্ঞেস করলো আলো নিভিয়ে দিবে কি না। ইতিবাচক মাথা নাড়ল ইরহাম। সম্মতি পেয়ে রিদি কক্ষের আলো নিভিয়ে ডিমলাইট জ্বালালো। এসে বসলো বিছানায়।
স্বামীর কাছ থেকে কাঁথার একাংশ নিয়ে নিজের দেহে জড়িয়ে নিল, শয্যা গ্রহণ করলো। কিয়ৎক্ষণ বাদে সংযোগ বিচ্ছিন্ন করলো মানুষটি। মোবাইল রাখলো বালিশের পাশে, শুয়ে পড়লো অর্ধাঙ্গীর পাশে। হৃদি তার দিকে তাকে দুষ্ট করে বলল, এত রাতে কার সঙ্গে টাঙ্কি মারছিলেন? নিঃশব্দে হেসে ইরহাম বলল, টপ সিক্রেট, বউদের সব বলতে নিয়ে আসছা। এত গোপনীয়তা যেখানে, সেখানে তো পাশাপাশি শোয়া অনুচিত। উঠুন উঠুন, আমায় ঘুমাতে দিন। ইরহাম উঠল না, বরং আরেকটু নৈকট্যে এলো। আরাম করে শুয়ে বলল, বিয়ের 2 মাস পর অবশেষে সিঙ্গেল জীবনের অবসান ঘটেছে। স্বেচ্ছায় আর সিঙ্গেল হতে ইচ্ছুক নয়, এখন তো সময় মিঙ্গেল হওয়ার। হৃদি সরু চোখে তাকে বলল, আপনি তো সেই এক পিস, ওপরে ওপরে সুফিয়ানা, তলে তলে আশিয়ানা। হেসে উঠল ইরহাম ওর কাণ্ড দেখে। হৃদি অবিশ্বাস্য স্বরে বলল, আপনাকে কেউ জাদুটনা করেছে কি? না তো, কেন? ভুরু কুঁচকে তাকিয়ে বলল ইরহাম, তাহলে কথায় কথায় হাসছেন যে? আগে তো মুখের উপর লাফিং গ্যাস ছাড়লেও হাসতেন না, আর এখন কথায় কথায় হাসছেন। আপনার দলের ছেলেপেলেরা দেখলে নির্ঘাত হুঁশ হারাত। ওর বচনভঙ্গি দেখে পুনরায় হেসে উঠল ইরহাম। হৃদি বিড়বিড় করে আওড়ালো, এটা উনি হতেই পারেন না। ছোটবেলায় মেলায় হারিয়ে যাওয়া ভাই নির্ঘাত ভুংভাং করতে ফিরে এসেছে। ও এম এ। হৃদি তড়িঘড়ি করে ওপাশ ফিরে শুলো। একাকী বিড়বিড়িয়ে বলতে লাগলো কত কি। সহসা থমকে গেল, রুদ্ধ হয়ে এলো স্পন্দন। পেশিবহুল 2 হাতের বলয়ে নিজেকে অনুভব করতে পারছে মেয়েটি। 2টো শক্তপোক্ত হাত তার গাত্র সুই সুই। কটিদেশ ও পৃষ্ঠ সংলগ্ন সে হাত দুটোর উপস্থিতি একটুখানি দূরত্ব বজায় রেখেও যেন আবদ্ধ করে রেখেছে। ধীরে ধীরে পুরুষালী উপস্থিতি আরও গাঢ় হলো। করণে অনুভূত হলো তপ্ত শ্বাসের আঁকিবুকি। শিরশিরানি ছড়িয়ে পড়ল রন্ধ্রে রন্ধ্রে। আবেশে নিমিলিত হলো নেত্রপল্লব। শ্রবণ ইন্দ্রিয়ে পৌঁছালো ভারী কিশোরের অনুমতি সূচক শব্দমালা। ক্যান আই হাগ ইউ ওয়াইফি? এ প্রথম কোনো পুরুষের এতখানি ঘনিষ্ঠতা। বাকরুদ্ধ অবস্থায় মেয়েটির বরফের ন্যায় জমে কণ্ঠনালী। কি বলবে সে? হালাল সঙ্গে অনুমতি দেবে নাকি ঠেলে দেবে দূরে? বিন্দু বিন্দু সেচ জলের অস্তিত্ব দেখা দিল মুখের যত্রতত্র। অবরুদ্ধ কণ্ঠনালী কিছুতে বলতে পারল না, শুধু শ্রবণ ইন্দ্রিয়ে পৌঁছল প্রসন্ন স্বর। নীরবতা সম্মতির লক্ষণ, এটাই ভেবে নিচ্ছি। পৃষ্ঠের নিম্ন গলিয়ে মানুষটির ডান হাত অগ্রসর হলো, অর্ধাঙ্গীর সম্মুখভাবে ডেবে গেল উদরে। বা হাত আলিঙ্গন করল কটিদেশ। উদম বক্ষপটে মিশে গেল মেয়েটির পৃষ্ঠদেশের মসৃণ আবরণ। পেশিবহুল 2 হাতে বিষ্টিত হলো কোমল কায়া। স্বামীর অতীব নৈকট্যে দিশেহারা অবস্থা মেয়েটির। ঘন শ্বাস পড়ছে। বদ্ধ অক্ষিপুট আবেগের অসীম সাগরে তলিয়ে যাচ্ছে একটু একটু করে। ইরহামের 2 হাতের নেশালো বেষ্টনীতে বন্দি মেয়েটি। সঙ্গিনীর অবস্থা ঠিক অনুধাবন করতে পারছে ইরহাম, তবু কিঞ্চিত ছাড় দিল না। কোমল কায়াটি নিজ বাহুডোরে বন্দি করে বদ্ধ করল 2 নয়ন। অনুভব করতে লাগলো দুজনের এ প্রথম কাছে আসা, প্রথম অন্তরঙ্গ সঙ্গ। রাতের আধার কেটে নতুন এক দিনের সূচনা। নিদ্রাভঙ্গ হলে ইরহামের নড়তে গিয়ে অতি সন্নিকটে অনুভব করল এক কোমল অস্তিত্বের উপস্থিতি। চমকিত চোখে তাকালো মানুষটি। বাহুডোরে ঘুমন্ত সঙ্গিনীকে দেখে বিগত রাতের স্মৃতি স্মরণে এলো। স্বয়ংক্রিয়ভাবে প্রসারিত হলো অধর। বিগত রাতের নিদ্রা ছিল তার জীবনের অন্যতম সেরা রাতের এবং মধুরতম নিদ্রা, হবে না? হালাল সঙ্গিনীর সংস্পর্শে যে কোনো মুহূর্তেই সেরা, মধুরতম হয়ে ওঠে। তৃপ্তিময় হাসল ইরহাম। বিমুগ্ধ চাহনিতে তাকিয়ে রইল কিছু মুহূর্ত। অতঃপর মোহাচ্ছন্ন ভাব ভঙ্গ করে হৃদিকে ডাকতে লাগলো নামাজের জন্য। 2 বার ডাক দিতেই ঘুমন্ত কন্যার নিদ্রা ভঙ্গ হলো। ঘুম ঘুম কণ্ঠে বলল, কি? ঘুমকাতুরে কণ্ঠে ঘায়েল হলো চৌধুরী সাহেব। শুকনো ঢোক গিলে মানুষটি বলল, নামাজের ওয়াক্ত হয়েছে, ওঠো। এ বলে আস্তে ধীরে 2 হাতের বেষ্টনী ভঙ্গ করে সরে গেল ইরহাম। সকাল সকাল মেয়েটিকে বিড়ম্বনায় ফেলতে ইচ্ছে হলো না। হৃদি ঘুমকাতুরে কণ্ঠে বলল, আপনি উজু করে আসুন, উঠছি। তাড়াতাড়ি উঠে পড়ো। বিছানা ত্যাগ করে নেমে গেল ইরহাম। আরামের খোঁজে বালিশে মুখ গুজে শুয়ে আছে সহধর্মিনী
মুচকি হেসে মানুষটি উজু করতে গেল। রৌদ্রোজ্জ্বল তপ্ত একদিন, নির্বাচনের শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত মনোনীত প্রার্থীবিন্দু। ভোট চাইতে উপস্থিত হচ্ছেন দাঁড়ে দাঁড়ে প্রশস্ত এক সড়ক, রাস্তার দুধারে সারি সারি পোস্টার। মাথার উপরিভাগেও শোভা পাচ্ছে পোস্টারের রকমারি সমারোহ। এই সড়কে যানবাহন চলাচল আপাতত বন্ধ। দলীয় নেতাকর্মীদের পথ প্রদর্শক রূপে সড়কে হেঁটে চলেছে ইরহাম। জনগণের সঙ্গে কুশল বিনিময়, লিফলেট বিতরণ ইত্যাদি চলমান। রাস্তার আনাচে কানাচে চৌধুরীর জয়গান। দলের কর্মীরা উচ্চস্বরে তাদের মনোনীত প্রার্থীর প্রচারণা চালিয়ে যাচ্ছে। দোকানে দোকানে লোকজন দাঁড়িয়ে দেখছে এ দৃশ্য। কিছু কিছু বাসার ব্যালকনি, জানালা কিংবা ছাদও বাদ নেই। আগ্রহ সহকারে প্রচার অভিযান দেখছে মানুষজন। শুভ্র রঙা পাঞ্জাবি পরিহিত সুঠামদেহী মানুষটি কুশলাদি বিনিময় করছে সর্বস্তরের মানুষের সঙ্গে। মধ্যবিত্ত, নিম্নবিত্ত, কোনো প্রাণী ভেদাভেদ নয়। কম বেশি অনেকেই ঠাঁই পেল তার সুঠাম বক্ষপটে। হাসি মুখে সরলতার সহিত মিশে যাচ্ছে মানুষটি। করমর্দন করছে কারো কারোর সঙ্গে। সহসা তাদের পদচারণায় ছেদ পড়ল। উপস্থিত সকলের দৃষ্টি নিবদ্ধ হল সড়কের বিপরীত পথে। সে পথ ধরে এগিয়ে আসছে আসগর সাহেব এবং তার দলবল। তারা প্রচার অভিযানে লিপ্ত। শুভ্র রঙা শার্ট পরিহিত আসগর সাহেব ডান হাত নাড়িয়ে নাড়িয়ে এক জনদরদী নেতার ন্যায় জনগণের দৃষ্টি আকর্ষিত করছে। ওনার দলবল অনবরত তাদের নেতাজির আগমন গেয়ে চলেছে। তাদের প্রতি আকৃষ্ট করছে জনগণকে। পথ চলতে চলতে একসময় মুখোমুখি চৌধুরী আর আসগর। নয়নে নয়ন স্থির হলো দুজনার। চোখের ভাষায় কাঠিন্যতা, যেন চক্ষু জোড়ায় রাদ্রিমায় চ্যালেঞ্জ ছুড়ে দিলেন আসগর সাহেব। নৈশব্দ লড়াইয়ের দামামা বেজে উঠল। এ লড়াইয়ের সূত্রপাত আজ হতে নয়, নির্বাচনের মনোনয়নপত্র জমা দেবার পর হতে আরম্ভ হয়েছে। আজও চলমান তা। এ শব্দহীন লড়াইয়ের অন্ত কোথায় জানা নেই। বীর দর্পে গৌরবের সহিত মাথা উঁচু রেখে আসগর সাহেবের পানে অগ্রসর হলো ইরহাম। ওনার চোখে মুখে অবাকতার রেশ। কি করতে চাইছে এই চৌধুরী? ওনাকে চরম আশ্চর্যান্বিত করল ইরহাম। মুস্কি হেসে উষ্ণ আলিঙ্গন করল প্রবীণ এ তুখোড় রাজনীতিবিদ। উনিও পরিস্থিতি অনুধাবন করে মেকি হেসে ওকে আগলে নিলেন। উষ্ণ আলিঙ্গনে আবদ্ধ তারা দুজন। তবে ভেতরে বিরাজমান ঠান্ডা লড়াই, এক অদ্ভুত শীতলতা। ইরহামের কর্ণে অধর ঠেকিয়ে আসগর সাহেব মধুরতম বিষাক্ত কণ্ঠে বললেন, এখনো সময় আছে চৌধুরী, পিছিয়ে এসো। মুস্কি হেসে ইরহাম রসিকতার স্বরে জবাব দিল, ক্ষমা করবেন নেতা সাহেব, পিছুপা হওয়ায় যে এই চৌধুরীর ডিকশনারিতে নেই। থাকলে আমি হয়তো পিছপা হতাম। আফটার অল আমার জন্য বুড়ো এক ব্যক্তির বিপি হাই হয়ে যাচ্ছে। যাই যে অবস্থা কি করে সহ্য করতাম বলুন? ভেতরকার ক্রোধ দমন করতে ব্যস্ত হয়ে পড়লেন আসগর সাহেব। ইরহাম মিষ্টি হাসি উপহার দিয়ে আলিঙ্গনে যুক্ত হলো। চোখের ভাষায় ক্রোধের একাংশ প্রকাশ করলেন আসগর সাহেব। তা দেখে বিন্দুমাত্র দমে গেল না মানুষটি, বরং করে বসলো আরেক অপ্রত্যাশিত আচরণ। ইরহাম সকলের উদ্দেশ্যে মধুর হাসি উপহার দিল। উঁচু স্বরে জনগণের মাঝে করে বসলো অভাবনীয় আচরণ। নেতাজি, নেতাজি, দুহাত দুদিকে বাড়িয়ে ওপর নিচ করতে লাগলো। সাথে উঁচু স্বরে আসগর সাহেবের পক্ষে প্রচারবাণী উচ্চারণ করল ইরহাম। দৃষ্টি আকর্ষণ করে জনগণের মাঝে আসগর সাহেবের পক্ষে বিনামূল্যে প্রচারণা চালিয়ে দিল। অনবদ্য এক স্টাইল, শৌর্য প্রকাশ পাচ্ছিল মানুষটির ব্যক্তিত্বে। চোখে মুখে উজ্জ্বলতা। অবাক নেত্রে তাকে উপস্থিত সকলে, দলীয় নেতাকর্মী, জনগণ সকলেই অবাক। ইরহামের ইশারায় এবার উপস্থিত সকলে নেতাজি স্লোগানে মুখরিত হলো। ইরহামের দলীয় কর্মীরা এহেন কাণ্ডে বিদ্রুপের আভাস পেল বুঝি। তারা বিদ্রুপের স্বরে নেতাজির নামে স্লোগান গাইতে লাগলো। এতে আগুন জ্বলে উঠল আসগর সাহেবের অন্তরে। খ্যাপা সারের ন্যায় ফুটছেন উনি। এত লোকজনের মাঝে মুখ বুজে সহ্য করতে বাধ্য। অন্যথায় হাসি হাসি মুখে দুহাত নামিয়ে আসগর সাহেবের দিকে তাকালো ইরহাম। শক্ত হলো ক্ষিপ্ত আসগর সাহেবের চোয়াল। দুদিনের এই নিব্বাকে ছাড়বে না উনি। ইরহামও যেন চোখের ভাষায় বুঝে দিলেন
এ নিব্বা এত হেয় করে দেখবেন না নেতা সাহেব, নিব্বাকে এখন আমায় চিনতে অনেক বাকি। সন্ধ্যাকালীন প্রহর, চিন্তিত বদনে লিভিং রুমে উপস্থিত হলো রিদি। সোফায় বসে থাকা মালিহার কাছে এসে বলল, মা সন্ধ্যা হয়ে এলো, ইনু তো এখনো এলো না, ওর এত দেরি হয়ে যাচ্ছে কেন? ফোনটাও সুইচ অফ বলছে। মালিহা তখন মোবাইল হাতে মেয়েকে কল করার বৃথা চেষ্টা করছিলেন। পুত্রবধূর কথা শুনে ওর দিকে তাকালেন, উৎকণ্ঠা প্রকাশ করে বললেন, আমার খুব চিন্তা হচ্ছে রে মা, দিনকাল তো ভালো না, মেয়েটা কেন যে এত দেরি করছে? তো ওকে কিছু বলে গিয়েছিল তোকে? মায়ের পাশে বসলো রিদি, নেতিবাচক জবাবে বলল, না মা, রোজকার স্কেজুয়ালি তো, বিশেষ কিছু তো হয়নি। মাতৃহৃদয়ে অজানা ভয়ে শিউরে উঠছে। শ্বেত জল উপস্থিত মুখশ্রীতে ক্রমবর্ধমান হারে স্পন্দিত হচ্ছে হৃদযন্ত্র। মায়ের পরিস্থিতি অনুধাবন করতে পারছে মেয়েটি। হৃদি সোফা সেরে উঠে পড়ল, মোবাইল হাতে দাঁড়ালো কিঞ্চিত দূরত্বে, দ্বিধাগ্রস্ত ভঙ্গিতে কল করলো স্বামীর নম্বরে। রিং হচ্ছে, ধরছে না মানুষটি। দ্বিতীয়বার কল করলো হৃদি, রিং হয়ে এবারও কেটে গেল। দুশ্চিন্তায় পড়ে গেল মেয়েটি। নির্বাচন আর মাত্র কদিন পর। স্বাভাবিকভাবে ব্যস্ত মানুষটি এই গুরুত্বপূর্ণ কলটি কি আদৌ রিসিভ করবে? আর ইনু কোথায় রয়েছে মেয়েটি? এখনও ফিরছে না কেন? কোনো বিপদ আপদ না? এ কি ভাবছে সে? আল্লাহ সহায় আছেন, ইনশাআল্লাহ সহি সালামতে ফিরে আসবে ইনায়া। মৃদু আধারে তলিয়ে বসুন্ধরা, গণসংযোগে ব্যস্ত ইরহাম। দলীয় কর্মীরা পুরো দমে প্রচারণা চালিয়ে যাচ্ছে, নিশ্চিত করতে চাইছে তাদের মনোনীত প্রার্থীর বিজয়। সকলের ভিড় ঠেলে একটু নিরালয় এলো ক্লান্ত ইরহাম। ক্লান্তি দূরীকরণ করতে মাঝারি আকৃতির এক চায়ের দোকানে এলো, বসলো কাঠের বেঞ্চে। দোকানদার ওকে দেখে খুশিতে গদগদ হয়ে উঠলেন। চৌধুরী তার দোকানে এসে ওনার বড় সৌভাগ্য। খুশি মনে উচ্ছ্বসিত কণ্ঠে দোকানদার বলতে লাগলেন, কত কি? ইরহাম মিষ্টি হাসি উপহার দিয়ে কুশল বিনিময় করলো, এক বোতল পানি চাইল। দোকানদার দ্রুততার সহিত বোতল এগিয়ে দিলেন। ইরহাম মুচকি হেসে শুকরিয়া আদায় করলো। বোতল হতে পানি পান করছে এবং হাতে মোবাইল স্ক্রল করতে গিয়ে চমকালো, 3 মিসড কল ফ্রম রিদি। আবারও মেসেজও রয়েছে। সাইলেন্ট মোডে থাকায় টেরই পায়নি। ইরহাম চিন্তিত হয়ে মেসেজ ওপেন করলো, পড়তে লাগলো খুদে বার্তাটি, ইনু এখনো বাড়ি ফেরেনি। ইরহাম, মা খুব চিন্তা করছে, আপনি একটু কাউকে দিয়ে খোঁজ নেবেন, বুঝে উঠতে পারছি না কি করব, আমি কি একবার গিয়ে দেখব? পানির বোতল পাশে রেখে মোবাইলের কন্ট্যাক্ট লিস্টে গেল ইরহাম। খুঁজে পেল কাঙ্ক্ষিত নম্বর। রাহিত নম্বরে কল করলে রিং হচ্ছে, অপেক্ষায় রিসিভ হবার। আধারে নিমজ্জিত সরু গলি, দুপাশে দালানের সারি। সে সরু গলিতে চিন্তিত ইনায়া যথাসম্ভব দ্রুত পায়ে হেঁটে চলেছে। পরনে তার কলেজের পোশাক, কাঁধে ব্যাগ। পাশে হাঁটছে এক যুবক, যুবকটির কথা বলে চলেছে ওর সঙ্গে। ইনায়া বাধ্য হয়ে টুকটাক জবাব দিচ্ছে। ওর মনে বিরাজমান চিন্তার পাহাড়। হাত ঘড়িতে সময় দেখল, ঘড়ির কাঁটা 8-এর কাছাকাছি। ওশিট। ইনায়া হাঁটার গতি আরো বাড়িয়ে দিল। তার লক্ষ্য করে যুবকটি বলল, হেই আস্তে হাঁটো, পড়ে যাবে তো। বলতে না বলতেই পড়ে যাচ্ছিল ইনায়া। যুবকটি সহায়তায় উদ্দেশ্যে ওকে হাত ধরার আগেই নিজেকে সামলাতে সক্ষম হলো ইনায়া। যুবকটি উৎকণ্ঠিত কণ্ঠে বলল, বি কেয়ারফুল, পড়ে যাচ্ছিলে। আমি ঠিক আছি ভাইয়া, আমতা আমতা করলো ইনায়া। আকস্মিক দুজনে চমকালো দ্রুত গতিসম্পন্ন একটি বাইক ঠিক তাদের সম্মুখে এসে দাঁড়ালো। যুবকটি রাগান্বিত স্বরে বাইক আরোহীকে বলল, অন্ধ নাকি? আরেকটু হলেই তো মেটার গায়ে উঠিয়ে দিচ্ছিলেন। বাইক আরোহী স্লথ গতিতে হেলমেটের কাজ নামালো। চেহারা চিনতে পেরে আটকে উঠল ইনায়া। অস্ফুট স্বরে বলল, রাহিব ভাইয়া। লালচে বর্ণ ধারণ করেছে রাহিদের দু চোখের সফেদ অংশ। শুকনো ঢোক গিলল মেয়েটি। ইনায়ার সঙ্গে থাকা যুবকটি জবাব না পেয়ে পুনরায় বলে উঠল, কি বলছেন না কেন? বোবা নাকি? এবার মুখ খুলল রাহিত। অতি গম্ভীর স্বরে বলল, কাজিন হয়ে ওর নিতে এসেছি। যুবকটি অবাক নেত্রী ইনায়ার দিকে তাকালো। ওকে শুধালো, সত্যি তোমার কাজিন? অবনত মস্তকে দাঁড়িয়ে মেয়েটি ইতিবাচক মাথা নাড়ল। স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। যুবক বলল, ওহ ভালোই হলো, তাহলে তুমি যাও, আমি আসছি। রাহিদের দিকে তাকে মেখে হাসলো। সরি ভাই, চিনতে পারিনি, ডোন্ট মাইন্ড, ওকে। হাসি মুখে বিদায় জানিয়ে পুনরায় গলির মাঝে হারিয়ে গেল যুবকটি। রাহিদ থমথমে মুখে বসে ভীতু সন্ত্রস্ত ইনায়া আরো জড়সড় হয়ে গেল। ভয়ে লাপডাপ করছে হৃৎপিণ্ড, বিন্দু বিন্দু ঘাম জমেছে মুখে। বস, ভারী কি কণ্ঠস্বরে আটকে উঠল ইনায়া।
মানুষটি রাগ দমন করতে কৈফিয়ত দিতে লাগলো, আমি আসলে ইচ্ছে করে করিনি, বিশ্বাস করো আমি বাধ্য হয়ে। রাহিদ গমগম স্বরে বলল, বসতে বলেছি। কিশোরী কন্যার নেত্রকোণে জমাইতে হলো বিন্দু। ভেজা কণ্ঠে বলল, ভাইয়া ভুল বুঝছো আমাকে, আমি জবার। শাট আপ! বজ্রকণ্ঠে ধমকে উঠল রাহিদ। আতঙ্কিত ইনায়া পিছপা হলো কয়েক কদম। ভীতু সন্ত্রস্ত হয়ে আঁকড়ে ধরল পোশাকের একাংশ। কপল ছুঁয়ে গড়িয়ে পড়ল দুফোঁটা অশ্রু। রাহিদ ওর পানে তাকালো, আদেশের সুরে বলল, চুপচাপ উঠে বস, আর একটা কথা বলে থাপড়ে গাল ফাটিয়ে দেব। এ বলে সম্মুখে তাকালো রাহিদ। আবেগতাড়িত ইনায়া গুটিসুটি পায়ে এগিয়ে এলো, ভয়ে কম্পমান তনুমন। ধীরজ ভঙ্গিতে বাইকের পেছনাংশে বসল মেয়েটি। দুজনের মধ্যে ব্যাগ, ডান হাতে ব্যাগ আঁকড়ে ধরে বাম হাতে ধরল বাইকের পেছনের অংশ। ইনায়া ঠিকঠাকভাবে বসেছে উপলব্ধি করে বাইক চালু করল রাহিদ। রাগে আরক্ত তার মুখখানা, পেছনে বসে থাকা মেয়েটির চোখে ভরপুর নোনা জল, অন্তরে দহন। আনন্দাঙ্গনে ইনায়ের হাত ধরে টানতে টানতে প্রবেশ করল রাহিদ, যেন কোনো পশুর হাটতে পশু ক্রয় করে নিয়ে এসেছে। এমনই অমানবিক লাগছে দৃশ্যটি। ইনায়ার দু চোখে জল। আবেগপ্রবণ মেয়েটি নিজেকে ছাড়ানোর ব্যর্থ প্রয়াস অবধি করছে না। যেমনভাবে টেনে আনছে, চলে আসছে, কোনো অসম্মতি নেই। পপি, এই নাও তোমার মেয়ে। মৃদু ধাক্কায় ইনায়াকে সম্মুখে দাঁড় করালো রাহিদ। মালিহা, রিদি এবং রাজেদা খানম চিন্তিত বদনে সোফায় বসেছিলেন। ওনারা স্তব্ধ হলেন রাহিদের আচরণে। উঠে দাঁড়ালেন তড়িৎ। মালিহা আবেগী হয়ে পড়লেন কন্যাকে সুস্থ সবল দেখে। ইনু এগিয়ে এসে মেয়েকে আলিঙ্গন করে আবেগতাড়িত হয়ে পড়লেন মালিহা। মা মেয়ে দুজনের চোখেই নোনা জল, ভিন্ন ভিন্ন কারণে। হৃদি স্বস্তির নিঃশ্বাস ছাড়ল ননদকে দেখে। চক্ষু বুজে শুকরিয়া আদায় করল মহান রবের। রাজেদা খানম সোফা ধরে উঠে দাঁড়ালেন, উৎকণ্ঠা প্রকাশ করে বললেন, দাদু ভাই, এতক্ষণ কইয়াছিলা? আমগো চিন্তা হইতেছিল তো। ইনায়া কিছু বলতে পারল না। অবনত মস্তকে অশ্রু বিসর্জন দিতে চলল সে। রাহিদ ফুপির দিকে তাকে বলল, ফুপি, আমার দায়িত্ব শেষ, আমি আসছি। মেয়েকে একটু বুঝদার হতে বলো, দিনকাল তো বেশি ভালো না। আসছি, আসসালামু আলাইকুম। মালিহাকে কিছু বলবার সুযোগ না দিয়ে দ্রুত পায়ে বিদায় নিল রাহিদ। ওর গমন পথে অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে ইনায়া অন্তর্দাহ বৃদ্ধি পেল বুঝি। বিছানায় মুখোমুখি বসে রিদি ইনায়ার পাশে বসে মমতাময়ী মা। নৈশভোজ সেরে এখানে হাজির হয়েছে তারা। ইনায়ার ঘরেটি। রিদি ননদকে শুধল, ননদিনী, এবার বলো তো কি হয়েছিল, এত দেরি হলো কেন? অনুতাপে দৃষ্টি নত মেয়েটির। মৃদু স্বরে বলতে লাগলো, কোচিং শেষ হয়েছিল বিকালে, আমরা কোচিং থেকে বের হয়েছি, ঠিক সে সময় জবা অসুস্থ হয়ে পড়লো। জবা আমার ফ্রেন্ড, ও সারা দিনে ঠিকমতো খাওয়া দাওয়া করেনি, প্রেশার ফল করেছে, তাই অচেতন হবার দশা। ওকে ধরাধরি করে আমরা একটা রেস্টুরেন্টে গেলাম, টুকটাক খাইয়ে দিলাম ওকে। এবার বাড়ি যাওয়ার পালা। ও খুব দুর্বল ছিল, একা যেতে পারতো না, তাই ওর বাড়িতে কল করি, কিন্তু কেউ ফোন তুলছিল না। বাধ্য হয়ে আমি আর সুমা জবার সাথে যাই, ওকে বাড়িতে পৌঁছে দেই। জবার আম্মু প্রতিবেশীদের বাসায় ছিল, তাই মোবাইলের রিংটোন টের পায়নি। আমরা গেলে উনি খবর পেয়ে ছুটে এলেন। জবার ভাইয়া বলে বাইরে থেকে, ওকে বকলো এমন অযত্ন করার জন্য। সুমার বাসা জবার বাসার কাছেই, ও একাই চলে গেল, কিন্তু আন্টি আমাকে একা ছাড়লেন না, সাথে জবার ভাইয়া এলেন আমাকে বাড়ি পৌঁছে দেওয়ার জন্য। তখন রাস্তায় রাহি ভাইয়ার সাথে দেখা। মালিহা স্বস্তির নিঃশ্বাস ছেড়ে বললেন, সবই বুঝলাম মা, তুই বান্ধবীকে হেল্প করতে গিয়েছিলি, তাই বলে আমাদের একবার ফোন করে জানাবি না? আমরা কতটা চিন্তা করছিলাম জানিস। শেষে ইরু ফোন করে রাহিকে পাঠালো। ছেলেটা তার খোঁজে কলেজে গেল, সেখান থেকে কোনো খবর না পেয়ে কোচিংয়ে গেল। ওখানকার দারোয়ানের কাছে জানতে পারলো তুই নাকি জবার সাথে গিয়েছিস। এরপর কোনো মতে জবার অ্যাড্রেস বের করে তোর খোঁজে গেল। এমনটা কেউ করে মা? ইনায়া অনুতপ্ত স্বরে বলল, সরি আম্মু, আমার মোবাইলের ব্যাটারি ডেড ছিল, বুঝতে পারিনি এতটা দেরি হয়ে যাবে বুঝলে। হৃদি কিছু বলতে গিয়েও থেমে গেল। কক্ষে প্রবেশ করছে ইরহাম। মানুষটা মাত্র ফিরেছে বাহির হতে, এখনো বাহিরের পোশাক পরনে। ইরহাম এগিয়ে এলো বোনের কাছে, বোনের মাথায় হাত বুলিয়ে স্নেহশীল কণ্ঠে বলল, আর কখনো এমন করিস না বোন, পরোপকার নিঃসন্দেহে মহৎ গুণ, তাই বলে বাড়ির সবাইকে চিন্তায় ফেলতে হবে এমনটা নয়, কোথাও গেলে অন্তত বাড়িতে ইনফর্ম করে নিবি, ঠিক আছে? ইতিবাচক মাথা নাড়ল ইনায়া। মানুষটি ওর মাথায় হাত বুলিয়ে হাতটি সরিয়ে নিল। মা ও সহধর্মীর উদ্দেশ্যে বলল, ওকে আর প্রেশারাইজড করো না, যা হওয়ার হয়ে গেছে।
হৃদি সম্মতি জানিয়ে মাকে বলল, হ্যাঁ মা, আর দুশ্চিন্তা করো না, শরীর খারাপ করবে, ইনু সেফলি ফিরে এসেছে তো। মালিহা আবেগী চাহনিতে মেয়ের দিকে তাকিয়ে মাথায় হাত বুলিয়ে দিলেন। বড় ভয় পেয়েছিলেন উনি, স্বস্তির নিঃশ্বাস ছাড়লেন অবশেষে। ইনায়াকে একাকী ছেড়ে কক্ষ ত্যাগ করলো ওরা তিনজন। একাকী কক্ষে আবেগপ্রবণ হয়ে পড়ল কিশোরী মেয়েটি। অশ্রু জমল অক্ষিকুলে। রাহি ভাইয়া ভুল বুঝেছে খুব, ওর কথাটি অবধি শুনল না, এতটা রেগে সে। নিকষ কৃষ্ণ রজনী ঘরোয়া পোশাক পরিহিত ইরহাম সিঁড়ি বেয়ে নেমে আসছে, হাতে মোবাইল স্ক্রল করতে করতে ডাইনিং এরিয়াতে উপস্থিত হলো। সেথায় পূর্ব হতে উপস্থিত ছিল হৃদি। স্বামীর জন্য খাবার পরিবেশন করতে ব্যস্ত মেয়েটি। ইরহাম চেয়ার টেনে বসলো, মোবাইল রাখলো টেবিলের ওপর। হৃদি মুচকি হেসে ওর প্লেট সোজা করে দিল, ভাত বেড়ে দিল প্লেটে। ইরহাম নিজেই ফিশ কারি নিয়ে এলো। হৃদি গ্লাসে পানি ঢেলে পাশের চেয়ারে বসলো, দেখতে লাগলো স্বামীর ভোজন। নিঃশব্দে আহার সম্পূর্ণ করে উঠে দাঁড়ালো মানুষটি। হৃদি এটো থালা বাসন নিয়ে কিচেনে অগ্রসর হলো। বেসিনে হাত ধৌত করে কক্ষের দিকে এগিয়ে গেল ইরহাম। কাজকর্ম সেরে হৃদিও নিজেদের কক্ষের দিকে ধাবিত হলো। বেডের হেডবোর্ডে হেলান দিয়ে বসে ইরহাম, চোখে রিমলেস চশমা, হাতে একটি রাজনৈতিক বই, ইংরেজি ভাষায় লিখিত। হৃদি ড্রেসিং টেবিলের সম্মুখে বসে হাতে পায়ে নাইট ক্রিম মেখে চুল আশ্রয় নিল মেয়েটি। টুল হতে উঠে বিছানার ধারে এলো, বসলো স্বামীর পাশে। তাকে বই পড়তে দেখে উকি দিল। বইয়ের নাম দেখতে ইংরেজি ভাষার বই, তাও আবার রাজনীতি বিষয়ক। কি রসকসীন রে বাবা। হৃদি বিরক্তিসূচক শব্দ করে বলল, আপনার মধ্যে রসকসের রও নেই তাই না? বই পড়া থেমে গেল। অর্ধাঙ্গীর পানে প্রশ্নবিদ্ধ চাহনিতে তাকালো ইরহাম। হৃদি তর্জনী দিয়ে বইটি দেখে বলল, দিনভর রাজনীতি, এখন রাতেও বিদেশি রাজনীতি, আপনি পারেনও বটে। তর্জনী সরিয়ে হৃদি দীর্ঘশ্বাস ফেললো। হেডবোর্ডে হেলান দিয়ে একাকী বলতে লাগলো, আমরা আসলেই দুই মেরুর পাবলিক। ওপরওয়ালা এমন জুটি বানালো, আমাদের মধ্যে কেমনি কি ভাই? ইরহাম বইয়ের পাতায় দৃষ্টি নিবদ্ধ করে বলল, রাত দুপুরে চিন্তা করে চোখের নিচে ডার্ক সার্কেল বানানোর দরকার নেই, সময় হলে সবই হবে। হৃদি জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে রইল। কি হবে, কিসের কথা বলছেন? ওর পানে তাকালো মানুষটি। চোখের ভাষায় অদ্ভুত মাদকতা, ছুঁয়ে যাচ্ছে অন্তঃস্থল, বুঝিয়ে দিচ্ছে সুগভীর কিছু ভাবনা। শিউরে উঠল মেয়েটি, লালিমা লেপে গেল দু কপলের ত্বকে। তড়িৎ দৃষ্টি সরিয়ে নিল হৃদি। লাজুক স্বরে থেমে থেমে বলল, এমন করে তাকাবেন না ইরহাম, লাজে মরণ নিশ্চিত আমার। অধর কামড়ে হাসলো মানুষটি। ইচ্ছে সত্ত্বেও আর দুষ্টুমি করল না, মনোযোগ নিবদ্ধ করল বইয়ে। লাজুকতার ন্যায় মেয়েটি মন্থর গতিতে শয্যা গ্রহণ করল। দেহে জড়িয়ে নিল পাতলা কাঁথা। উপাস ফিরে শুয়ে এসে ইরহাম আর চোখে দেখে মৃদু হাসল, শব্দহীন আকর্ষণীয় সে হাসি। নিশতি রাত, চিন্তিত বদনে কক্ষে বসে পল্লবী। রাহিদের মা, ঘেমে নেমে একাকার অবস্থা ওনার। দুরু দুরু করছে বুক, চিন্তার পাহাড়ে চাপা পড়ে যাচ্ছেন উনি। আচমকা ওনার ধ্যানভঙ্গ হলো, আটকে উঠলেন উনি। কলিং বেলের আওয়াজ ভেসে আসছে, সে এসেছে। বিছানার চাদর মুঠোবন্দি করে আতঙ্কিত ভঙ্গিতে বসে রইলেন উনি। অনুভব করতে পারলেন এই কক্ষের দিকে এগিয়ে আসছে মানুষটি। প্রতিটি পদচারণায় ওনার বুকের ভেতর কাঁপন সৃষ্টি হলো। বিন্দু বিন্দু ঘাম গড়িয়ে পড়ছে কপল ছুঁয়ে। অতিরিক্ত ভয়ে কেঁপে উঠলেন উনি যখন কক্ষে প্রবেশ করল মানুষটি। কিছু বুঝে ওঠার আগেই পেছন হতে চুলের একাংশ শক্ত করে মুঠি করে ধরল মানুষটি। পল্লবী পিছু ঘোরা মাত্রই শক্তপোক্ত 5 আঙ্গুলের ছাপ অঙ্কিত হলো ওনার কপলের ত্বকে। হতভিম্ব চাহনিতে স্বামীর পানে তাকালেন পল্লবী। বা হাতে চুলের মুঠি ধরে ডান হাতে স্ত্রীর চল শক্ত করে চেপে ধরলেন জহির সাহেব। রাগে রক্তিমনার মুখশ্রী হিসিয়ে বলে উঠলেন, মা, অমুক তোর কলিজা অনেক বড় হয়ে গেছে তাই না? ভয়ের থলি ছোট হয়ে গেছে, বহুদিন খাতির করি না, তাই কি ভাবছিস? জহির নেতিয়ে পড়ছে, হাতে চুরি পড়ে ঘরে। ক্রন্দনরত পল্লবী ভেজা কণ্ঠে বলতে লাগলেন, বিশ্বাস করো, আমি মারিয়াকে কিছু বলিনি, ও ওই। আরো শক্ত করে চোয়াল চেপে ধরলেন জহির সাহেব। দন্ত আঘাত করছে পল্লবীর মুখের ওপর, রক্তক্ষরণ হবার উপক্রম। যন্ত্রণায় মৃদু আর্তনাদ করে উঠলেন উনি। তাতে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ না করে জহির সাহেব ক্ষিপ্ত স্বরে বলতে লাগলেন, একদম চুপ, তোর এই ব্লাডি মুখে আমার
মারুর নাম নিবি না? তোর কি যোগ্যতা আছে ওর নাম মুখে নেওয়ার? হ্যাঁ, ফকিন্নি একটা। পল্লবী আহত কণ্ঠে বলে উঠলেন, বউ হই তোমার। জহির সাহেব বিদ্রুপের হাসি অধরে এনে স্ত্রীকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলেন। ভারসাম্য হারিয়ে পড়তে গিয়েও পড়লেন না পল্লবী। ওনার দিকে তাকিয়ে মানুষটি বলতে লাগলো, বউ নস, তুই হলি আমার জীবনের সবচেয়ে বড় মিস্টেক। তোর মতো অপদার্থ আনকালচারাল ভূতকে বিয়ে করে আমার জীবনটা জাস্ট শেষ হয়ে গেল। ইউ আর গুড ফর নাথিং। তীব্র অসন্তোষ প্রকাশ পাচ্ছে ওনার চেহারায়। স্তব্ধ হয়ে বিছানায় বসে পড়লেন পল্লবী। ওনার ভালোবাসার মানুষটির চোখে আজ উনি এতটাই নিজ হেও। হ্যাঁ, এরই বলে নিয়তি, বিষাক্ত পরিণতি। জহির সাহেব স্ত্রীর দিকে আঙুল তুলে শাসনের সুরে বললেন, আজ হয়েছে হয়েছে, দ্বিতীয়বার আমার ফোন ধরার মতো দুঃসাহস দেখাবি না। আর যদি মারুর সঙ্গে মিসবিহেভ করেছিস তো দেয়ালে পুঁতে দেব, জাস্ট পুঁতে দেব, মনে রাখিস। গায়ে থাকা কোট খুলে বিছানায় স্ত্রীর মুখে ছুঁড়ে ফেললেন উনি। কত বড় কদম ফেলে বেরিয়ে গেলেন কক্ষ হতে। বেদনাদায়ক চাহনিতে স্বামীর গমন পথে তাকিয়ে পল্লবী আরও একজনের দৃশ্য দরজার আড়ালে দাঁড়িয়ে দেখল। নামে মাত্র বাবার রাজকন্যা রায়না আবেগপ্রবণ হয়ে মেয়েটা দৌড়ে নিজের ঘরে চলে গেল। পেছনে রয়ে গেল শোকে পাথর এক নারী। দিবাকরের উজ্জ্বল আলোয় উজ্জ্বল বসুন্ধরা কিচেনে ব্যস্ত সময় পার করছে মেয়েটি। চিরা খুব ভালো মতো ধৌত করে একটু শক্ত অবস্থায় ঝাঁঝরির মধ্যে পানি দিয়ে নিংড়ে নিল, রাখলো একটি থালায়। এবার লবণ ও চিনি মিশিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে। মালিহার নির্দেশনা পালন করলো রিদি। মায়ের কথা মতো আলু, পেঁয়াজ ও আদা ঝিরঝির করে কাটলো। বেশ ভোগান্তি পোহাতে হলো বইকি। রান্নায় অনভিজ্ঞ হলে যা হয়, কাঁচা লঙ্কা কাটার সময় বারবার অসুবিধা হচ্ছিল। মালিহা তা লক্ষ্য করে বললেন, দেখি আমাকে দে। হৃদয় আপত্তি জানিয়ে বলল, নো বঙ্গমাদার, আমাকেই করতে দাও, তুমি করলে আমি শিখবো কি করে বলো তো। মালিহা মুচকি হেসে বললেন, ঠিক আছে কর, কিন্তু সাবধান। হৃদয় মিষ্টি হেসে সম্মতি জানালো। মালিহার নির্দেশনা মোতাবেক কর্ম সম্পাদনা করতে লাগলো। একসময় চিরা সম্পূর্ণভাবে ভাজা সবজির সঙ্গে মিশে গেল। গ্যাস বার্নার হতে নামিয়ে নিল হৃদয়। মায়ের কথা মতো পরিমাণ মতো ঘি এবং গরম মশলা দিয়ে চিরা হালকা করে নাড়তে লাগলো। অতঃপর সম্পূর্ণ হলো চিড়ের পোলাও রেসিপি। প্রথমবার মতো লাঞ্চ আইটেমের রান্না। উচ্ছ্বসিত হৃদয় টুপ করে চুমু এঁকে দিল মায়ের কপালে। হেসে উঠলেন মালিহা। যত্ন সহকারে হৃদির কানের পিঠে গুজে দিলেন কিছু চুল। উত্তেজনা বিরাজ করছে মেয়েটির অন্তঃপুরে। শুক্রবার আজ ছুটির দিন। পরিবারের সদস্যরা সকলেই বাড়িতে। ইরহাম সকাল সকাল বাইরে গিয়েছিল, কিয়ৎক্ষণ পূর্বে ফিরেছে। লাঞ্চ সেরে আবার বের হবে। দুপুরবেলা এখন লাঞ্চের সময় হয়ে গেল। একে একে ডাইনিং টেবিলে উপস্থিত হলো পরিবারের সদস্যরা। বসলো চেয়ারে। হৃদি এবং মালিহা খাবার পরিবেশনে ব্যস্ত। হৃদির ঝলমলে মুখশ্রী দেখে ইরহাম কিছুটা অবাক হলো, তবে সকলের উপস্থিতিতে কিছু বলল না। তবে রাজদা এখন ঠিক প্রশ্ন করে বসলেন, কিরে বুইন, মুখ এত চকচক করতেছে কেন? বহুত খুশি মনে হইতেছে, কোনো সুখবর আসেনি? হতবিহ্বল হলো ইরহাম। খুক খুক করে কেসে উঠলেন এজাজ সাহেব। মালিহা লজ্জায় পড়ে গেলেন শাশুড়িমায়ের কথা শুনে। হৃদি প্রথমে বুঝতে পারেনি, তবে স্বামীর হতবিহ্বল চেহারায় দৃষ্টি নিবদ্ধ হতে বিষয়টা বোধগম্য হলো। লাজে আরক্ত হলো মুখশ্রী। মিনমিনি কণ্ঠে বলল, দাদি কী সব বলছো? এমন কিছুই নাই। রাজুদা এখনো বেজার মুখে বললেন, তাইলে কি? হৃদি হাসি মুখে বলল, আছে কিছু, সময় মতো বলবো নেই। এখন সবাই খেতে বসো তো। কথা না বাড়িয়ে হৃদি খাবার পরিবেশন করতে লাগলো, সঙ্গে মালিহা। চিড়ের পোলাও দেখে স্বাভাবিকভাবেই খুশি হলো উপস্থিত সকলে। ইনায়া উচ্ছ্বাস প্রকাশ করে বলল, ওয়াও, চিড়ের পোলাও, কতদিন পর, উফ কি দারুণ, থ্যাঙ্কস আম্মু। মালিহা মুস্কি হেসে পুত্রবধূর দিকে তাকালেন। হৃদি প্রসন্ন চোখে তাকে সবাইকে খাবার পরিবেশন করে শাশুড়ি বৌমাকে খেতে বলল। হৃদি প্লেট চামচ নাড়াচাড়া করছে, উত্তেজনায় ভুগছে বেশ। প্রথমবারের মতো এমন রান্না ভালো হয়েছে তো সবাই খেয়ে সন্তুষ্ট হবে নাকি অসন্তুষ্ট? স্বামী, শ্বশুর, দাদি, শাশুড়ির দিকে তাকাতে লাগলো প্রতিক্রিয়ায়। কারো প্রতিক্রিয়া বোঝা যাচ্ছে না। খানিক বাদে শোনা গেল ইনায়ের উচ্ছ্বসিত কণ্ঠ, আম্মু অসাম হয়েছে পোলাওটা, হাত দাও তো, চুমু দেব। এমন ফাটাফাটি রান্নার জন্য একখান চুমু দিতেই হবে। মালিহা হাসি মুখে বললেন, চুমু দিতে হলে আমাকে নয়, বরং তোর ভাবিকে দে। কেন? ভাবিকে কেন? অবুঝের মতো প্রশ্ন করে বসলে ইনায়া। কারণ রান্নাটা আমি নই, তোর ভাবি করেছে।
রিদি তৎক্ষণাৎ বলে উঠল, তবে অল ক্রেডিট গোস টু মা, মায়ের হেল্প ছাড়া এতটা করতে পারতো না, থ্যাঙ্কস মা। মালিয়া হেসে ধন্যবাদ গ্রহণ করলেন। অবাক নেত্রে তাকিয়ে বাকিরা। রিদি রান্না করেছে, অভাবনীয় কাণ্ড বটে। ইরহাম প্লেটে থাকা চিড়ের পোলাও এর দিকে একতলক তাকিয়ে সহধর্মিনীর পানে তাকালো। চোখে মুখে তার তৃপ্তির আভা, মুচকি হেসে খেতে লাগলো সে। এজাজ সাহেব এবং তার গুণধর পুত্র ব্যতীত সবাই বেশ প্রশংসা করল। খুশি মনে সে প্রশংসায় ভেসে গেল রিদি। আসসালামু আলাইকুম। গল্পটা কেমন লাগছে কমেন্টে জানান। আর একটা কথা, যারা এখনও লাইক কমেন্ট করেননি প্লিজ লাইক করেন, কমেন্ট করেন। আর সাবস্ক্রাইব তো করতে হবে না, কারণ আপনারা তো সাবস্ক্রাইব করেনই না। ভালো থাকবেন। এখন থেকে নিয়মিত ভিডিও আসবে। আসসালামু আলাইকুম।